ওকে, দেখো শুরুতেই আমরা মুনাফা থেকে যাই। মুনাফা থেকে যাই, তারপরে পরিমাপে যাব, এক এক করে যাব, ঠিক আছে? বীজগণিত সৃজন এখানে, মুনাফা থেকে সৃজনশীল আসবে। হ্যাঁ মুনাফা থেকে সৃজনশীল আসতে পারে। দেখো সিলেবাসে যেহেতু আছে, যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে। দেখো এখানে তোমাদের কি বলছে, মুনাফা থেকে বিভিন্ন ধরনের, এই শীটটা যদিও অনেক বড়, তবে এটা এখানে অনেক কিছুই আছে মোটামুটি। দেখো আমি একটু খুব দ্রুত দেখায় যাব, আশা করি সবাই ধরতে পারবা। আর মাঝখানে কেউ আনমিউট করে শব্দ করে উঠবে না, খুব সাবধান, তাহলে কিন্তু এখান থেকে আউট হয়ে যাবা, ঠিক আছে? মাঝে মাঝে একটু ইন্টারনেট কানেকশন প্রবলেম হইতে পারে, দেখা যাবে যে ভয়েস শোনা যাইতেছে না, বা দেখবা তুমি ডিসকানেক্ট হয়ে গেছো কিন্তু আবার অটো ঢুকে যেতে পারবা। একবার ডিসকানেক্ট হয়ে গেলে অটো, কিন্তু শব্দ করে উঠলে কিন্তু সমস্যা আছে। দেখো ওকে স্যার। এই যে তোমার সাউন্ড এখনো ওকে, তো তোমার বলতে বলি নাই, মনে মনে ওকে বলবা, তোর সাউন্ড আবার অন থাকে কেন? দেখো মুনাফা কত প্রকার, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে, যে মুনাফা কত প্রকার, দুই প্রকার। প্রকৃত খরচকে কি বলা হয়? বিনিয়োগ, ঠিক আছে? এই ধরনের এগুলো এমসিকিউ তে থাকে। প্রকৃত খরচকে বলা হয় বিনিয়োগ। প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপরে, এটা সংজ্ঞা হিসেবেও আসে, চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা, এই দুইটা। যে প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে বলা হয় সরল মুনাফা। মনে করো তুমি ব্যাংকে 10,000 টাকা রাখছো, এই 10 বছর পরে ওই 10,000 টাকার উপরেই যে মুনাফাটা দিবে, ঠিক আছে, সেটাই হচ্ছে সরল মুনাফা। আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা, বৃদ্ধিপ্রাপ্ত মূলধন বলতে স্যার এটা কথা বুঝাইছে, বুঝছে না। বৃদ্ধিপ্রাপ্ত শব্দ করতে নিষেধ করেছে একদম। কথা ভয়েস নেটওয়ার্কের কারণে যে কোনো জায়গায় একটু অসুবিধা হতে পারে, আমি তো কথা বলতেই আছি, ঠিক আছে? জাস্ট তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো, হয়তো আমার এখানেও নেটওয়ার্ক প্রবলেম হতে পারে বা তোমার ওইখানেও নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। And মাঝখানে কথা বললে দেখা যাবে কি কনসেন্ট্রেশন সবার নষ্ট হবে। দেখো কথা বোঝা না গেলেও যদি স্ক্রিন দেখতে পারো তাইলেও হবে, স্ক্রিন দেখলেও রিডিং পড়ে পড়ে অনেক জিনিস বুঝবে। দেখো প্রতি বছর প্রারম্ভিক মূলধন, মনে করো আমি ব্যাংকে 10 লাখ টাকা রাখছি, 10 লাখ টাকার উপরে 5 বছর পরে 10 লাখ টাকার উপরে যে মুনাফাটা দিবে ঠিক আছে। সেটা হচ্ছে সরল মুনাফা, ঠিক আছে? আর তারপর দেখো প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপরে, বৃদ্ধিপ্রাপ্ত মূলধন হচ্ছে এরকম, যে আমি ব্যাংকে মনে করো 10,000 টাকা রাখছি, 1 বছর পরে লাভ এই মুনাফা দিল হইলো 11,000 টাকা। আবার ওই 11,000 টাকার উপরে মুনাফা দিল, মনে করো প্রথম বছরে 10,000 টাকার উপরে মুনাফা দিল 1,000 টাকা। আবার মনে করো দ্বিতীয় বছরে 11,000 টাকা আমার হয়ে গেল ব্যাংকে, 10,000 টাকা আর মুনাফা আর 1,000 টাকা। এই 11,000 টাকার উপরে মুনাফা তো আর 1,000 টাকা তখন দিবে না, হয়তো মনে করো 1300 টাকা দিল, ঠিক আছে? এই 1300 টাকা প্লাস আগের 1100 টাকা, এই মোট মনে করো কত হয়ে যায়, 1100, আর হচ্ছে এই সে পরবর্তী বছরে মনে করো 1300 টাকা দিল, তাহলে 1200, সরি এখানে দিল 1,000 টাকা দিল প্রথম মাসে, তাইলে 10,000 থেকে হলো 1,000, 11,000, পরের মাসে দিল 1300, তাইলে হলো 12,300, ঠিক আছে? আবার এরকম প্রত্যেক বছরের মুনাফার ইসের উপরে, টাকার উপরে দিবে, মুনাফা দিবে। এই জন্য বলা হয়েছে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন। মানে মূলধন প্রথমে ছিল 10,000, তারপরে 1,000 টাকা তুমি লাভ পাওয়ার কারণে তোমার মূলধনটা বেড়ে হয়ে গেছে 11,000। আবার 11,000 টাকার উপর যখন মূলধন এই মুনাফা দিছে তোমাকে 1300 টাকা, মানে 1,300 টাকা, তখন আবার তোমার ওই ওই মূলধনটা বেড়ে হয়ে গেছে 12,300। আর 12,300-র উপরে মুনাফা 1300 না দিয়ে মনে করো এবার দিল 1400, ঠিক আছে? এরকম করে করে বাড়তে থাকবে। এই জন্য বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপরেই যে মুনাফাটা হিসেব করা হয়। প্রথম বছর তোমার 10,000 টাকার উপরে দিয়েছে, দ্বিতীয় বছর দিয়েছে 11,000 টাকার উপরে, তৃতীয় বছরের মাথায় গিয়ে দিছে তোমার 12,300 টাকার উপরে। এই কারণে তোমার মুনাফাটা বাড়তে থাকে। এর জন্য চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার থেকে কি হয়, বেশি হয়। আমি যাকে আনমিউট দেখবো তাকে আস্তের উপর করে এখান থেকে আউট করে দেবো। আমি পুরো পার্টিসিপেন্টটা এখানে খুলে রাখলাম, ঠিক আছে? যে হুট করে আনমিউট হয়ে যাবা সে কিন্তু হুট করে দেখবে আউট হয়ে গেছে। কারণ 2-3 জনের এরকম বদভ্যাস আছে, আনমিউট করো আবার হুট করে এই হয়ে যাও। দেখো
যে প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর, বৃদ্ধিপ্রাপ্ত বলতে আমার মূলধনটা বাড়তে থাকবে। 10,000 টাকা রাখছি, হয়েছে 11,000 টাকা। প্রথম বছরে 10,000 টাকার উপরে মুনাফা পেয়েছি, দ্বিতীয় বছরে 11,000 টাকার উপরে মুনাফা পেয়েছি, আবার 11,000 টাকার উপর যে মুনাফা পেয়েছি সেটা আসলে মূলধনের সাথে যোগ হইতে থাকবে, ঠিক আছে? এই জন্য বলছে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, আমি ব্যাংকে 10,000 টাকা রাখছি, এখন আর টাকা এই 10,000 টাকার উপরে যদি আমাকে মুনাফা দেয় তাহলে হচ্ছে সরল মুনাফা। আর যদি বৃদ্ধিপ্রাপ্ত মূলধন মানে প্রত্যেক বছর বছর বাড়তেছে সেটার উপর দিতেছে, সেটাকে বলা হবে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। দেখো শতকরা শব্দের অর্থ প্রতি শত বা এই 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে? প্রতি শত বা 100 ভাগের 1 ভাগ, এই ধরনের এমসিকিউ আসে। দেখো এই যে এখন যে এমসিকিউ গুলো আলোচনা করবো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলা থেকে প্রতি বছর একটা দুইটা থাকেই। যেমন দেখো 20% সমান কত, তাহলে 20% সমান যদি বের করতে হয়, দেখো ডান পাশে আমি এই যে সলিউশন দিয়ে দিয়েছি। 20% মানে 20/100, আমি একটা একটা করে জাস্ট দেখায় যাব। 20% মানে 20/100, ঠিক আছে? শতকরা চিহ্ন উঠাইতে গেলে 100 দ্বারা কি করতে হয়, ভাগ দিতে হয়, তারপরে কাটাকাটি করলাম, 20 দ্বারা যদি 100 কে কাটাকাটি করি, দেখো এর মানে হয়ে যায় এখানে 20 একে 20, কাটাকাটিটা এখানে না দেখাই, 20 দ্বারা যদি কাটি তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে কত 5, এই জন্য 5 ভাগের 1 ভাগ। এইভাবে করে করে তোমাদের 25% হইলে কর বা যে পার্সেন্টই দেয়া থাকবে, এটা আলাদা পার্সেন্ট, এটা একটু আছে। দেখো তারপরে 7 নম্বর এমসিকিউটা, যদি ভগ্নাংশ আকারে দেয়া থাকে, দেখো আগেরটা ছিল পূর্ণ সংখ্যা আর এটা দেখাইছি একই জিনিসই ভগ্নাংশ আকারে, তাহলে শুরুতে আমরা ভগ্নাংশটা ভাঙবো। যেমন দেখো এই যে এখানে কিভাবে ভাঙছি, এই যে ভগ্নাংশ কিভাবে ভাঙতে হয়, সরি, যখন এই ভগ্নাংশ আকারে দেয়া থাকতে পারে অথবা এরকম, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। 16 সমস্ত 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে? 3-এর 2, তখন আমরা কি করি, এই 3-এর জন্য এখানে 3 লিখি আর গুণ করি, 3 16 48 আর 2 যোগ করলে হয়ে যায় কত 50, এর মানে 50/3। তারপরে আমরা যখন এই শতকরাকে উঠাবো, দেখো 50/3%, তারপরে যখন শতকরা চিহ্নটা উঠাবো তখন এই এই শতকরার জন্য নিচে 100 গুণ হবে, এর মানে 50 উপরে ঠিকই থাকবে আর 3-এর সাথে গুণ হবে 100, ঠিক আছে? এর মানে নিচে যেহেতু শতকরা উঠানোর জন্য নিচে 100 দ্বারা ভাগ হয়, এই জন্য 100 দ্বারা ভাগ করা মানে 3-এর সাথে গুণ হবে। মনে রাখবা যদি এরকম এসে ভগ্নাংশ আকারে মান থাকে তাইলে সেটা আমরা এই শতকরা উঠাইতে গেলে তো 100 দ্বারা ভাগ হয়, এটা সবাই জানো। এই যে তখন আমরা 3-এর সাথে এটা গুণ আকারে লিখবো, তারপরে কাটাকাটি গেলে কাটাকাটি করবো, যেমন 50 দ্বারা 100 কে কাটলে যায় 2 বার, 3 × 6 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এর মানে 16 সমস্ত 3-এর 2% দ্বারা বোঝায় 6 ভাগের 1 ভাগ। এইভাবে করে যে কোনো ভগ্নাংশ আসলে ভাঙাবা। তারপরে দেখো 8 নম্বরটা শতকরায় প্রকাশ। শতকরায় প্রকাশের জন্য আমরা কি করব, এই 28 অনুপাত 28 অনুপাত 35, 28 অনুপাত 35 এর জন্য আমরা কি করব, উপরে লিখবো 28, 35 লিখবো নিচে। মনে রাখবা অনুপাতের প্রথমে যে অংশটা থাকে সেটা উপরে বসবে সবসময়, এবং যেটা নিচে থাকে এই পরে থাকে সেটা সবসময় নিচে বসবে। আর যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে, দেখো শতকরায় প্রকাশ, শতকরায় প্রকাশ করতে হলে আমাদের 100% দ্বারা গুণ দিতে হবে। এর মানে 28, এটার সাথে যদি 100% দ্বারা গুণ দেই তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো বা কাটাকাটি করে করতে পারো। এখানে ক্যালকুলেটর দিয়ে করলে 2 আর তার সাথে 100 গুণ করবা 28 এর সাথে, তারকে 35 দ্বারা ভাগ দিলে তুমি মূল উত্তর পেয়ে যাবা। ওকে, দেখো শতকরা প্রকাশটা পরীক্ষাও এই ধরনের এমসিকিউ থাকে, শতকরায় প্রকাশ করো, তাহলে প্রথম অংশটা মনে রাখবো উপরে, পরের অংশটা থাকবে নিচে, তারপরে আমরা সেটাকে ভাগ দিয়ে এইভাবে বের করে ফেলবো। ওকে, তারপর দেখো 9 নম্বরে এত টাকার 8% সমান কত, তাহলে 2050 টাকার 8%, তাহলে যখন আমরা বের করব, দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে এখানে এগুলি প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট। 2050 টাকার 8%, তাহলে 2050 টাকার থাকবে আর 8% বলতে আমরা এখানে লিখবো কি 8/100, কারণ শতকরা উঠাইতে গেলে কি লিখতে হয়, 100 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে 2050 টাকার 8% বলতে কি 8/100, তারপরে দেখো এইটার সাথে এইটা গুণ করবা, কারণ এইটা উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা, এই দুইটা গুণ করে 100 দ্বারা ভাগ দিলে তুমি উত্তর পেয়ে যাবা। ওকে, তাহলে এত টাকার 8%, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো,
এই দুইটা এমসিকিউ 9 আর 10 একই রকম এমসিকিউ। এই দুইটার মধ্যে তফাৎটা হচ্ছে এটার মধ্যে পূর্ণ সংখ্যা দেওয়া আছে পার্সেন্টেজটা, আর এটার ভিতরে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। অনেকের পূর্ণ সংখ্যা শিখিয়ে দিলে ভগ্নাংশ দিলে আবার ভুল করে, এই জন্য জাস্ট এটা আলোচনা করা। ওকে, থাকবে না কেউ? সংগ্রাম, সংগ্রাম আবার আনমিউট হয়ে গেছে কেন? কারণ তোমার এখানে শব্দটা স্যার আরেকজনের কানে যায়। হ্যাঁ বলো। স্যার 9 নাম্বারটা কি স্যার সরাসরি ক্যালকুলেটরে করলে হবে নাকি স্যার হ্যাঁ এভাবে ব্যাখ্যা সমস্যা করে নেই, দিতে এমসিকিউ হবে? তুমি কিভাবে করছো সেটা তো আর এক্সামিনার দেখবে না, দেখবে সঠিক উত্তরটা হয়েছে কিনা। ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি কারণ হচ্ছে এইভাবে ডিটেলস উত্তর চাইছে, ডিটেলস উত্তরটা দিলে হবে। ডিটেলস করে দেখাচ্ছি এই কারণে, কারণ হচ্ছে এগুলা সৃজনশীলের ক নঙ্গেও আসে, তখন তো তুমি ক্যালকুলেটর দিয়ে উত্তর লিখে দিলে হবে না। ঠিক আছে, এই প্রত্যেকটা কোশ্চেন, এই যে 9, 10, 11 এগুলা তিনটা কোশ্চেনই 8 থেকে 8, 9, 10, 11 এগুলা এই চারটা কোশ্চেনই ইসে আসতে পারে, ক নং সৃজনশীলে আসতে পারে। ক নং সৃজনশীলে আসলে যাতে এরকম ডিটেলস করে লিখতে পারো, এই জন্য। তাইলে যদি 2050 টাকার 8% বলে, তাহলে লিখতে হবে 2050 টাকার 8% বলতে কি 8/100। ঠিক আছে, তাহলে এই 2050 এর সাথে 8 গুণ করবা, গুণ করে 100 দ্বারা কি দিয়ে দিবা, ভাগ দিয়ে দিবা, ভাগ দিয়ে দিলেই তুমি উত্তরটা পেয়ে যাবা। ওকে, তারপর যদি 500 টাকার 150% বলে, দেখো 150%ও থাকতে পারে। ঠিক আছে, 150% বলতে বুঝে 1.5 গুণ, এই মূল টাকাটার 1.5 গুণ। আল্লাহ, এই মাত্র শব্দ করে উঠলে কি রোহানকে আউট করে দিই, ওর ডিস্টার্ব করতেছে। স্যার আউট করে দেন। আউট করে দিছি। ইয়েস স্যার, আউট করে দেন। ও একটু পর পর হুক করে শব্দ করে ওঠে, কেউ কথা বললে এই করে ওঠে, এইভাবে করে পড়ানো যায় না। একটা স্টুডেন্টকে কয়বার বলা যায়, দেখো আউট করে দিয়েছে একদম সাথে সাথে। আমার এখানে তো অনেক ফাংশন আছে, তোমরা নিজেরা দেখবে না, আমার এখানে মনিটরিং কার ওইখান থেকে শব্দ করতেছে সব এখানে কিন্তু শো করে। ঠিক আছে, আমি যখন কথা বলি তখন আমার নাম শো করে আমার স্ক্রিনে, আবার তোমরা কে কথা বলে উঠতেছো সাথে সাথে নাম শো করে। দেখো 2050 টাকার 8%, এর মানে 2050 টাকার 8% বলতে আমরা 8/100 এভাবে করে আমরা করে ফেলবো। ঠিক আছে, যে যদি এত টাকার এত পার্সেন্ট। আবার যদি ভগ্নাংশ আকারে আসে, দেখো একটু আগে দেখাইছি ভগ্নাংশ আসলেও টেনশনের কিছুই নেই। দেখো 1200 টাকার 7 সমস্ত 4-এর 3%, তখন আমরা এই সমস্তটাকে ভাঙাবো, তাহলে লিখবো কি 4 7 28, আর 3 যোগ করলে হয়ে যায় কত 31, আর নিচে 4-এর 4 থাকবে। আর তোমরা তো জানো সবাই এই দুইটা গুণ করে উপরেটা যোগ করতে হয়। 4 7 28, 29 30 31, মানে 3 যোগ হবে, 7 আর 4 গুণ হবে সবসময়, আর 3 কি হবে যোগ হবে 31। তারপরের লাইনে কি করছি দেখো, এই যে এখানে আমি 2 লাইনের ভিতরে এটা দেখাইছি, যেহেতু এটা আমার এমসিকিউ শিট, এমসিকিউ শিটের ভিতরে তো এত ডিটেলস লিখিনি আমি। তাহলে 1200 টাকার 31/4, আর এখানে পার্সেন্টেজের জন্য আমি কি করছি 100 দ্বারা নিচে কি দিয়েছি গুণ করছি। নিচে গুণ দেওয়া মানে এটা ভাগ দেওয়া বুঝাইছে, এই পার্সেন্টেজ উঠাইতে গেলে ভাগ দিতে হয়, যেহেতু আমাদের এটা একটা ভগ্নাংশ, এর মানে এটা নিচে সংখ্যার সাথে গুণ হয়েছে। ওকে, তারপর এখন কি করবা দেখো, যারা ক্যালকুলেটর ইউজ করে করবা, সৃজনশীল এইভাবে করে করলে সমস্যা নেই, কতে আসলে এই 31 আর 1200 এই দুইটা গুণ করবা, এই দুইটা গুণ করে, আর 4 100 কত হয় 400, কাটাকাটিও করতে পারো তুমি, কাটাকাটি করলেও তুমি রেজাল্ট বের করতে পারবা। আর যেহেতু আমাদের এমসিকিউ তে শুধু উত্তর লিখলেই চলবে, আর ক্রিয়েটিভও আমাদের ডাইরেক্ট উত্তর লেখা যাবে, কারণ এখন ক্যালকুলেটর যেহেতু ইউজ করার পারমিশন আছে ক্লাস 8-এ, সো কোনো সমস্যা নাই। এই যে কিভাবে করবা আমি এই দ্বারা একটু দেখাই তোমাদের, ক্যালকুলেটরটা অন করে। ক্যালকুলেটর আমার এখানে সব ক্যালকুলেটরই আছে, সায়েন্টিফিক বলো নন সায়েন্টিফিক বলো। তাহলে প্রথমে আমরা কি করব, 1200 সাথে গুণ করে দেব 31। ঠিক আছে, এই যে 1200 সাথে এই যে মনে রাখবা 1200 হচ্ছে উপরের সংখ্যা আর 31 উপরের সংখ্যা, এই দুইটাকে গুণ করবা, গুণ করার পরে এই 4 আর 100 গুণ করলে কত হয়ে যায় 400, এই যে ভাগ দেব আমরা 400 দ্বারা। খুব সাবধানে ভেবে চিনতে তারপর এমসিকিউ দিবা, এর মানে 93। তাহলে তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটার উত্তর তোমরা বের করবা। ঠিক আছে, যদি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। তারপর দেখো 11 নম্বর এমসিকিউটা 360 টাকা। দেখো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এত টাকার 8%, এত টাকার 8%, এত টাকার 8%, আর এখানে কোশ্চেনটা করছে এইভাবে, এত টাকা কত টাকার 12%, এত টাকা কত টাকার 12%। ঠিক আছে, মানে এই টাকাটা কত টাকার 12% করলে এই টাকাটা হবে 360। জাস্ট একটা স্যাম্পল হিসেবে একটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কটা করার নিয়ম আছে এইভাবে, তোমরা ক্লাস ইসে
ফাইভ থেকে শুরু করে 5 6 7 এ যেখানে শতকরা অঙ্ক করছো এইভাবে করছো। কিন্তু কেউ যদি লেখো যে ধরি ক টাকার 12% সমান 360, তোমাদের এইভাবে শিখেছি, ধরি ক টাকার 12% সমান 360 টাকা, এইভাবে করেও কর মান বের করতে পারো। যদি এইভাবে করো এইভাবে করতে পারো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস, যে তোমাদের বইতেও যেটা নিয়ে আলোচনা করা, যে কত টাকার 12% করলে 36 টাকা হবে। ঠিক আছে, এর মানে যে কোনো একটা টাকার 12% হচ্ছে 360 টাকা। তাহলে আমরা এইভাবে লিখবো যে 12% সমান 360 টাকা, অতএব 1% সমান কত, আর 100%, দেখো কোনো কিছুর 100% দ্বারা সম্পূর্ণ অংশটা বোঝায়। কোনো কিছুকে যদি আমি 100% করি তাহলে সেটার সম্পূর্ণ অংশ বুঝাবে। এর মানে 12% মানে হচ্ছে 360 টাকা, 1% সমান হবে 360/12, এই 12 গিয়ে ভাগ হয়ে যাবে। আর 100% যদি আমরা বের করি তাহলে 100 কোথায় চলে যাবে, উপরে। ঠিক স্যার আছে, হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার এটা 93 নাকি 13 এটা বুঝতে পারতেছি, 9 নাকি 1? কোনটা? আসলে স্যার তুলতেছি তো, তোলার দরকার নাই এগুলি, ইসের এই ওই যে স্যার 10 নাম্বার শোনো, 1200 টাকার যে 60। পুরা ক্লাসটা আমি 93। এইখানে 93। শোনো, তোমার তোলার দরকার নাই, জাস্ট এটা ভালো করে বোঝো, তুলতে গেলে তুমি বুঝবে না কিছু। আর পুরো ক্লাসটা আমি ভিডিও করতেছি, তোমাদের দিয়ে আচ্ছা দেবো, ঠিক আছে স্যার। পুরো ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে আবার দেখে নিও যদি কারো কোনো থাকে। ঠিক আছে, জাস্ট আমি একটা একটা নিয়ম ধরে ধরে আলোচনা করব, দিয়ে দিন। ক্লাসটা আমি পুরাটা ভিডিও করতেছি। সো যদি ইসের টাইম শেষ হয়ে যায় সবাই আবার এই একই লিংকে ঢুকবা। ঠিক আছে, আর দেখো সবাই মনোযোগ দাও, 360 টাকা কত টাকার 12%? তাহলে এখানে দেখো কোশ্চেনটা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এত টাকার 8% আর এত টাকা কত টাকার 12%। তাহলে যখন এই কত টাকার দিয়ে একটা আলাদা কোশ্চেন করবে, ঠিক আছে, তখন এইভাবে লিখবে 12% সমান হচ্ছে যেই টাকাটা দেয়া থাকবে 360, 1% হইলে কত, 100% হইলে কত। 100% কেন বের করছি, কারণ 100% দ্বারা সম্পূর্ণ অংশ বোঝায়। তোমাকে যদি এক গ্লাস পানি দিয়ে কেউ বলে যে 100% খাবা, এর মানে কি পুরা গ্লাসের সব পানিটাই খাইতে বলছে তোমাকে। ঠিক আছে, আবার যদি বলে 50% খাও, এর মানে তোমাকে অর্ধেক খাইতে বলছে, বাকিটা তাকে দিতে বলছে, সে হয়তো 50% খাবে, এরকম একটা ব্যাপার। তাহলে আমাদের যেহেতু বলছে কত টাকার 12% করলে 360 টাকা হবে, এই জন্য এই মূল টাকাটা বের করার জন্য আমাদের 100% ভ্যালুটা বের করতে হবে। মনে রাখবে এটা, এটা কিন্তু ক্রিয়েটিভের কতেও আসে মাঝে মাঝে। তাহলে 12% সমান 360 টাকা, 1% হইলে কত হবে, 360/12, অতএব 100% সমান কি হবে, তখন দেখো এই 1% যখন বের করবো 12 ভাগ হয়ে যাবে, আর যখন 100% বের করবো তখন 100 উপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 360 গুণন 100 / 12, তাহলে এই উপরের দুইটা গুণ করে ভাগ দিয়ে দিলে পেয়ে যাবা। আমি এখানে অল্টারনেটিভ অনেকগুলি প্র্যাকটিসের জন্য রাখছিলাম, তোমরা একটা প্র্যাকটিস করো, এখন যেহেতু পরীক্ষার আগে তখন তো জাস্ট নিয়মটা বোঝা হয়েছে মূল কাজ। তোমাদের এখন হচ্ছে এই এত ডিটেলস করে পড়ার সময় পাবা না। দেখো, তারপরে আমার প্রত্যেকটা নিয়ম দেখো, তাইলে তুমি অনেক ইজি হয়ে যাবে। এখানে মানে ব্যতিক্রমী যে নিয়মগুলি সেগুলি আমি এখানে রাখছি। আর এখানে দেখো সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই যে যেমন টাকায় 5টি দরে কলা ক্রয় করে, দেখো 5টি ক্রয় করেছি আর 4টি দরে বিক্রয়। টাকায় বলতে বুঝাইছে 1 টাকায়, টাকায় বলতে বোঝায় 1 টাকা, মানে 1 টাকা দিয়ে একটা কলা কিনছি 5টা, মানে 5টা কলার দাম 1 টাকা, এটা বুঝাইছে। 5টা কলার দাম 1 টাকা কিনে আবার 4টি কলা বিক্রি করেছি 1 টাকায়। তাহলে তুমি 1 টাকা দিয়ে 5টা কলা যদি কিনে 1 টাকায় 4টা কলা বিক্রি করো, তাইলে দেখো তুমি 5টা কলা কিনছো, ক্রয় করেছো। ঠিক আছে, এখানে ক্ষতি টতি এগুলি ইসের পরে উত্তর ডান পাশে দেখার দরকার। দেখো 1 টাকা দিয়ে 5টা কলা কিনেছো, ক্রয় করে 4টি দরে বিক্রয় করেছো, শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তাহলে তুমি ক্রয় করছো 5টা কলা আর বিক্রি করছো 4টি, এর মানে কি 5টা কেনার পরে 4টা বিক্রি করলে তোমার কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে এই লাভ ক্ষতিটা আলাদা বের করবে, এখানে ক্ষতিটা কি দেয়া আছে, ভুল দেয়া আছে। দেখো, তারপর দেখো যেহেতু এই সমস্ত অঙ্ক কিভাবে খুব দ্রুত করবা, এই অঙ্কগুলি খুব দ্রুত করার জন্য দেখো, এই অঙ্কগুলি দ্রুত করার জন্য মনে রাখবা, আমরা 100কে সবসময় 100কে বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দেব। তোমাদের এরকমই আসবে বিক্রয় সংখ্যা, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো,
বিক্রয় সংখ্যা, নাম্বার অফ সেল, ঠিক আছে, বিক্রয় সংখ্যা। কিভাবে বুঝবা এই অঙ্কটা আমি আবারও দেখাই দিতেছি, তোমাদের আগেও দেখানো হয়েছিল, আবারও আমি দেখাচ্ছি। দেখো বিক্রয় সংখ্যা দ্বারা আমরা ভাগ দেব। কিভাবে চিনবো? দেখো এই যে দুইটা সংখ্যার মধ্যে যখন ডিফারেন্স এক দেয়া থাকবে, তোমাদের দেখবা 2-3টা বোর্ডে এরকম এমসিকিউ আসছে, একটা দিছে 5, একটা দিছে 6, একটা দিছে 3, একটা দিছে 4, এরকম দিয়ে। তাহলে আমরা 1 টাকা দিয়ে কিনছি 5টা, ঠিক আছে, ক্রয় করেছি। দেখো এই যে ক্রয় করেছি 1 টাকা দিয়ে 5টা, আর 4টা বিক্রয় করেছি। তাহলে 5টা কিনে যদি 4টা বিক্রি করি ওই 1 টাকা দিয়ে, তো এর মানে আমার লাভ হয়েছে। ঠিক আছে, এটা ক্ষতিটা ভুল দেওয়া আছে, এখানে হবে লাভ। তাইলে আমরা লাভ ক্ষতিটা তো এমনিতেই বুঝবো, কিন্তু কত পার্সেন্ট লাভ হবে সেটা বোঝার জন্য কি করব? বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দেব। যখন এই দেখো দুইটা ক্রয় আর বিক্রয় সংখ্যার ডিফারেন্স কিন্তু এক হইতে হবে। যেমন এই দেখো এই দুইটার ডিফারেন্স কিন্তু এখানে এক। আবার নিচে দেখো একটা অনুশীলন দেওয়া আছে, যে এটি বোর্ডে আসছিল, টাকায় 3টি দরে ক্রয়। দেখো 3টা ক্রয় করেছি, মানে 1 টাকা দিয়ে 3টা ক্রয় করে আবার 2টি দরে বিক্রয়, মানে 1 টাকা দিয়ে 2টা বিক্রি করছি। ঠিক আছে, এর মানে কি? দেখো 3টা ক্রয় করছি কিন্তু বিক্রি করছি 2টা, আবার 2টা ক্রয় করে বিক্রি 3টাও করতে পারি। খুব সাবধান, মনোযোগ দিয়ে কোশ্চেনগুলি পড়ে নিবা, যে আমি কয়টা ক্রয় করেছি, কয়টা বিক্রি করতেছি। তাহলে 1 টাকা দিয়ে 3টা ক্রয় করে যদি 2টা বিক্রি করি, এর মানে আমার লাভ হয়েছে, লাভ পেলাম। এখন আমরা কিভাবে উত্তরটা বের করব? 100 কে বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দেব। প্রথমটা হচ্ছে ক্রয়, আর পরেরটা হচ্ছে বিক্রয়। দেখো পরেরটা হচ্ছে বিক্রয়, এর মানে 2 দ্বারা ভাগ দেব। তাইলে 100 কে 2 দ্বারা ভাগ দিলে হয়ে যাবে 50%। এই অঙ্কটা যদি ডিটেলস করে করো তাহলে তোমার প্রায় 1 পৃষ্ঠার ফুল চলে যাবে। ঠিক আছে, এর জন্য এটা আমরা এমসিকিউ তে এমসিকিউর মতো করে শিখবো, যখন রিটেন অঙ্ক করব তখন আমরা রিটেন অঙ্কের মতো করে শিখবো। এর মানে হচ্ছে দেখো লাভ ক্ষতি যখন আমরা বের করব তখন আমরা মনে রাখবো যে 50% এই কিভাবে, যখন বিক্রয় ক্রয় সংখ্যা, দেখো এখানে সংখ্যা বলা আছে এতটি এতটি, যখন এরকম ডিফারেন্স কত থাকবে দেয়া, এক থাকবে, তখন আমরা কিভাবে বের করব? বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ দেব, মনে রাখো। তারপর দেখো এই যে নিচের এটা খেয়াল করো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। দেখো এটা হচ্ছে মূল্যের, যখন মূল্য দেওয়া থাকবে তখন ওই 100 কে ভাগ দিবা। দেখো এখানেও কিন্তু ডিফারেন্স এক। দেখো এখানে 5 আর 6 এর মধ্যে ডিফারেন্স এক। যখন মূল্য দেয়া থাকবে তখন আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ দেব। দুইটা দুই ধরনের। দেখো লাভ ক্ষতি কার উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। লাভ ক্ষতি যেহেতু ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়, এর মানে যখন মূল্য উল্লেখ থাকবে তখন আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ দেব 100 কে, এবং ডিফারেন্স হইতে হবে 1। এবং এমসিকিউ তে যখন দিবে এরকম, তখন তোমাদের অন দিয়ে দিবে। ঠিক আছে, এটা যদি আমরা ক্রিয়েটিভ এর মতো করে করতাম তখন আমরা এই অনুপাত অঙ্কগুলোতে কিভাবে করে আশা করি সবার মনে আছে। তারপর আমি একটু মুখে বলি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যখন অনুপাত দেয় তখন আমরা ধরে নেই ক্রয় মূল্য হচ্ছে 5 ক টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 6 ক টাকা। তারপরে দুইটা বিয়োগ দিয়ে আমরা লাভ বা ক্ষতি বের করি। তারপরে আমরা কি লিখি? ক্রয় মূল্য যেহেতু এখানে হচ্ছে 5 ক টাকা, তাহলে 5 ক টাকায় লাভ হয় ক টাকা, এখানে বিয়োগ দিলে ক টাকা আসবে। 1 টাকায় কত? 100 টাকায় কত? ঠিক আছে, আবার দেখো এখানে একটা জিনিস শেখার আছে। দেখো এই 10:4, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কিন্তু 2। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই নিচেরটার ডিফারেন্স হয়েছে 1, তখন আমরা এই নিয়মটা মেনটেন করতে পারবো 100 বাই ক্রয় মূল্য। যখন অনুপাত হবে 2, তখন কিন্তু আমরা এইভাবে করতে পারবো না, এই 100 কে ক্রয় মূল্য দ্বারা ভাগ দিতে পারবো না। কিন্তু এটাকে যদি কোনোভাবে পার্থক্য ডিফারেন্স 1 করে নিয়ে আসতে পারি তাইলেই হয়ে যাবে। দেখো এই যে 10:8 কে যদি দুইটাকে আমি 2 দ্বারা ভাগ দেই তাহলে 5:4 হয়ে যায়। এর মানে দুইটার মধ্যে ডিফারেন্স দেখো তখন হয়ে যায় 1। যখন দুইটার মধ্যে ডিফারেন্স হয়ে যাবে 1, এই 5 আর 4 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 1। এর জন্য তখন আমরা কি 100 কে এখানে কত পেয়েছি? ক্রয় ক্রয় মূল্য আগে, এর মানে 5 হয়েছে ক্রয় মূল্য, এই জন্য 5 দ্বারা ভাগ দিয়েছি। তাহলে 100 কে 5 দ্বারা ভাগ দিলে হবে 20। আবার কেউ মনে করো না যে স্যার সবগুলোর উত্তরে কি 20% হবে? না, যে কোনো অঙ্কের রেজাল্ট যে কোনো কিছু আসতে পারে, এটা ডিপেন্ড করবে অনুপাতের উপরে। যখন দেখো খুব আবার মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি আবারও বোঝাচ্ছি, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত যখন দেয়া থাকবে, অনুপাতটা দেখবা ডিফারেন্স কত আছে। এখানে ডিফারেন্স 5 আর 6 এর মধ্যে ডিফারেন্স হয়েছে 1। যখন এই অনুপাত দুইটার পার্থক্য 1 হবে
তখন 100কে যদি ক্রয় মূল্য দ্বারা ভাগ দাও তাহলে ডাইরেক্ট উত্তর পেয়ে যাবা। এমসিকিউতে এগুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখার চেষ্টা করো। আর যদি দেখো যে না ডিফারেন্স 1 হয় না, যেমন 10:8 ডিফারেন্স 1 নাই, তখন আমরা কি করব, এই দুইটা এই নিয়মটা কিন্তু উপরেরটার ক্ষেত্রে প্রযোজ্য। উপরেরটা এরকম যদি আসে, উপরেরটা এরকম আসে না, ডাইরেক্টই দেয়া থাকে। তবে নিচের এটা যদি কখনো দেয়, দেখো যে এখানে 10:8 দিয়ে দিছে কিন্তু আমাদের ডিফারেন্স হইছে 2 দেওয়ার কারণে আমরা এটা এই নিয়মে করতে পারতেছি না। এখন আমরা চেষ্টা করব এই অনুপাত দুইটার পার্থক্য 1 বানানো যায় কিনা। এর জন্য 10 এবং 8 দুইজনকে আমরা 2 সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়। তাহলে 2 দ্বারা 10কে ভাগ দিলে হয় 5, আর 2 দ্বারা 8কে ভাগ দিলে হয় 4। এখন দেখো এই যে 5:4 যদি লিখি, 10:8 না লিখে একই জিনিস। 10:8 যেই জিনিস, স্যার 5:4 ও একই জিনিস। এই যখন আমরা 1 পেয়ে যাব তখন এই 1 এর মধ্যে ক্রয় মূল্য হচ্ছে 5, 5 দ্বারা ভাগ দেবো। হ্যাঁ বলো, কে কি বলতেছেন বলো। স্যার হ্যাঁ বলো। 12কে স্যার ক্রয় মূল্য 100 দ্বারা ক্রয় মূল্যকে ভাগ দিলাম, আর স্যার 13কে বিক্রয় মূল্যকে 100 দ্বারা দিলাম কেন? এটা হচ্ছে বিক্রয় মূল্য না, এটা বিক্রয় সংখ্যা। যখন সংখ্যা উল্লেখ থাকবে, দেখো আমি লিখছি এই জন্য, কারণ তোমরা এই কোশ্চেনটা ঘুরে করতে পারো আমি জানি, এই জন্য পুরাটা আমি লিখে দিচ্ছি। এখানে বিক্রয় সংখ্যা, যখন সংখ্যা উল্লেখ থাকবে তখন বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, নাম্বার অফ সেল আর সেলিং প্রাইস মনে রাখবা। নাম্বার অফ সেল যখন সংখ্যা দেওয়া থাকবে, নাম্বার সংখ্যা দেওয়া থাকলে বিক্রয় সংখ্যা, ঠিক আছে, এটা উল্টে যায়। সংখ্যা দেওয়া থাকলে সংখ্যাকে যখন মূল্যতে কনভার্ট করি তখন এটা ইসের ক্রয় মূল্যটা বিক্রয় সংখ্যায় সমান হয়ে যায়। এর জন্য তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই। যখন সংখ্যা, দেখো এখানে কোশ্চেনটা পড়লেই বুঝবা যে টাকা 5টি দরে ক্রয় করে, টি টি উল্লেখ থাকবে, ঠিক আছে, টি। অথবা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সংখ্যার অনুপাত, সংখ্যা যখন বলা থাকবে মনে রাখবা বিক্রয় সংখ্যা। আর লাভ ক্ষতি তো একটু পড়লেই বুঝবা তুমি, যেমন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা, এর মানে কি এই দুইটা ক্রয় মূল্য হয়েছে 10 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, এর মানে এখানে লাভ হয়েছে, ক্রয় মূল্য বড়। আবার এখানেও দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5 অনুপাত ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। দেখো এইখানে ক্রয় মূল্য ছোট, বিক্রয় মূল্য বড়, এটা হচ্ছে লাভ। আর এখানে ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট। ও সরি, এটা আমার অনেক পুরানো শীট, 2000, এটা মানে কারেকশন যে করা হয়েছে ওইটার চেঞ্জ করা নাই। দেখো এখানে ক্রয় মূল্য হয়েছে 10 টাকা, বিক্রয় মূল্য হয়েছে 8 টাকা, এর মানে এখানে হয়েছে ক্ষতি। লাভ ক্ষতি এটাও ভালো করে বুঝতে হবে। দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করে, এই দুইটা এমসিকিউ আসলে অন্য এমসিকিউ গুলি নরমাল সবাই পারবা, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে যে কোনো এমসিকিউ থাকলে। আর বাকি যেগুলি আছে ওগুলি অনেক সহজ, যেগুলি একদম আমি দেখছি যে সবাই পারে। যে মনে করো তোমার 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা কত, 10% মুনাফায় 5,000 টাকার 3 বছরের মুনাফা কত, এর মানে এগুলি সবাই পারবা। কিন্তু এই ধরনের এমসিকিউ যদি আসে, দেখো 12-13 দুইটা এমসিকিউ আবার একটু দেখো সবাই। যখন সংখ্যা উল্লেখ থাকবে, যখন সংখ্যা উল্লেখ দেয়া থাকবে তখন হবে বিক্রয় সংখ্যা, যখন সংখ্যা উল্লেখ থাকবে। আর যখন মূল্য উল্লেখ থাকবে তখন হচ্ছে ক্রয় মূল্য। মনে রাখো, সংখ্যা উল্লেখ থাকলে বিক্রয় সংখ্যা, মূল্য উল্লেখ থাকলে ক্রয় মূল্য। আর হচ্ছে এই অনুপাত যখন দিবে মনে রাখবা, যেহেতু ক্রয় মূল্য আগে বলছে, বিক্রয় মূল্য পরে বলছে, এর মানে প্রথমটা 10 হয়েছে ক্রয় মূল্য, 8 হয়েছে বিক্রয় মূল্য। এর মানে 10 যেহেতু ক্রয় মূল্য, 8 যেহেতু বিক্রয় মূল্য, এর মানে ক্রয় মূল্য বড়। ক্রয় মূল্য বড় হইলে কি হয়, ক্ষতি হয়, যেমন এটা ক্ষতি হয়েছে। আর নিচেরটা দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড়, 5-এর থেকে 6 বড়, ঠিক আছে। এর মানে এখানে কি হয়েছে, লাভ হয়েছে। লাভ ক্ষতি তোমরা আগেই বের করে ফেলতে পারবে, কারণ এখানে অপশনে দেখবে দুইটা লাভ দুইটা ক্ষতি দিয়ে দেয়, ঠিক আছে। তোমাকে উত্তর দিবে 20% ক্ষতি, 20% লাভ। এখন তো তুমি লাভ ক্ষতি যদি নিজে না বুঝো তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। আর এটা অবশ্যই মনে রাখবা, মূল্য বললে ক্রয় মূল্য দ্বারা ভাগ, আর হচ্ছে বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ। এবং এই ছোট অঙ্ক এরকমই আসে। আর যদি তোমাকে এরকম দেয় যে একটা পণ্যের ক্রয় মূল্য 100 টাকা, ওই পণ্যটা 80 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, ওগুলি তো তুমি ইজিলি বের করতে পারবে। 100 থেকে 80 বিয়োগ দিবা, ক্রয় করছে 100 টাকায়, বিক্রি করছে 80 টাকা, এর মানে লস হয়েছে, ক্ষতি হয়েছে। এর মানে 100 টাকায় যেহেতু ক্রয় করেছে, তাহলে ক্রয় মূল্য সাপেক্ষে ক্ষতি হয়েছে 20 টাকা, মানে 100 বিয়োগ 80 মানে 20।
তাহলে লিখবে 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এর মানে 20%ই হবে। এভাবে করে করে তোমরা বের করবা। তারপর দেখো এখানে 14 নম্বর এমসিকিউটা কিভাবে কি দিছি, এত টাকায় বিক্রয় করায়, একটু খেয়াল করো সবাই, একটা পণ্য এত টাকায় বিক্রি করায় এত টাকা ক্ষতি হয়েছে। এর মানে কি, ক্ষতি যদি হয় তাহলে এর মানে কি, তুমি মনে করো নরমাল, যখন এই অঙ্ক বুঝবে না তখন একটা নরমাল উদাহরণ ধরবা। মনে করো তুমি একটা পেন তোমার ফ্রেন্ডের কাছে বিক্রি করছো 10 টাকায়, এতে তোমার 2 টাকা লস হয়েছে। সাপোজ ছোট উদাহরণ দিয়ে আমি বুঝাই, 10 টাকা একটা কলম তুমি তোমার এক ফ্রেন্ডকে দিছো, কিনে আনার পরে তার তখন দেখলে তোমার 2 টাকা লস হয়েছে। এর মানে এই কলমটা তুমি কয় টাকায় কিনছো, 12 টাকায় কিনছো। এর মানে 12 টাকায় কেনার কারণে তুমি বলছো 2 টাকা লস, কারণ তোমার ফ্রেন্ডকে 10 টাকায় তুমি বিক্রি করেছো। এর মানে হচ্ছে কি, যখন এই যে এখন যদি এটা মিলে এত টাকায় বিক্রি করায় এত টাকা ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। এর মানে যখন ক্রয় মূল্য বের করব, মানে কত টাকায় কিনেছি, এর মানে এই দুইটা সংখ্যা কি করতে হয়, যোগ করতে হয়। এগুলা নিয়ে অনেক স্টুডেন্ট কনফিউশন হয়ে যায় এমসিকিউতে যখন আসে। ঠিক আছে, দেখো কিছু আমের বিক্রয় মূল্য এত টাকা, একটা আমের বিক্রয় মূল্য এত টাকা, লাভ হয়েছে এত টাকা। তোমাকে কোশ্চেন করছে কি, লাভ ক্রয় মূল্যের কত অংশ, ক্রয় মূল্য। দেখো এর মানে লাভ ক্রয় মূল্যের, খেয়াল করো সবাই, লাভ আগে মানে লাভ থাকবে উপরে, আর ক্রয় মূল্য পরে মানে ক্রয় মূল্য থাকবে নিচে। দেখো যদি কখনো এরকম কোশ্চেন করে, কামালের টাকা জামালের টাকার কত অংশ, যেহেতু কামাল আগে কামাল থাকবে উপরে, জামালকে যেহেতু পরে বলছে জামাল যাবে নিচে। যেমন লাভ ক্রয় মূল্যর কত অংশ, তাহলে লাভ যেহেতু আগে দিছে মানে লাভ হবে উপরে আর ক্রয় মূল্যটা হবে নিচে। এখন দেখো বিক্রি করছি এত টাকায়, লাভ হয়েছে এত টাকা, এর মানে আমি 1600 টাকায় বিক্রি করলে যদি 160 টাকা লাভ হয়, এর মানে আমি ওই পণ্যটা কিন্তু আমি 1600 টাকায় ক্রয় করি নাই। এর মানে 1600 থেকে আমি এখন কি দেব, 160 টাকা বিয়োগ দেব। 160 টাকা বিয়োগ দিয়ে আমি যা পাবো সেটাই হচ্ছে আমার কি, এই যে দেখো এই যে ডান পাশে আমি করে রাখছি, 160 টাকা বিয়োগ দেব, 60 টাকা বিয়োগ দিলে আসবে, ওমা ক্রয় মূল্য 1600, 6/10 এখানে হবে 4, এটা এত ভুল কেন বললাম না, এক আছে 14400। আচ্ছা দেখো এর মানে হচ্ছে কনসেপ্টটা তোমার ক্লিয়ার কিনা আগে দেখো, লাভ ক্রয় মূল্যের যখন বলবে লাভ হবে উপরে 160 আর ক্রয় মূল্যটা থাকবে নিচে। তারপরে যেহেতু আমি এত টাকা বিক্রয় মূল্য এবং লাভ হয়েছে, এর মানে এই দুইটা বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিয়ে যেটা আসবে সেটা দিয়ে অঙ্কটা করে ফেলবা। ঠিক আছে, তারপরে দেখো এই সমস্ত অঙ্ক অনেক সহজ, একটি দ্রব্য এত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এর মানে দেখো দুইটা বিয়োগ করলে এরকম সিম্পল অঙ্ক কিন্তু অনেক আসে, যে এত টাকায় বিক্রি করায় এত টাকা ক্রয় করেছি, এর মানে ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য 57 টাকা, এর মানে এখানে ক্ষতি হয়েছে, যেহেতু বিক্রয় মূল্যটা ছোট, এর মানে এখানে ক্ষতি হয়েছে কয় টাকা, 3 টাকা। আর লাভ ক্ষতি কার সাপেক্ষে হয়, ক্রয় মূল্য সাপেক্ষে, এর মানে 60 টাকায় ক্ষতি হয় 3 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। এভাবে করে তোমরা বের করতে পারবা। ঠিক আছে, তারপরে দেখো একটি শার্ট 15% ক্ষতিতে এত টাকায় বিক্রয় করা হলো। তাহলে 15% ক্ষতি বলতে এখানে কি বোঝানো হয়েছে, 100 টাকায় যদি 100 টাকার পণ্যটা 15 টাকা কমে বিক্রি করতে হয়, ক্ষতি মানে কি 100 থেকে 15 বিয়োগ দেওয়া হয়, এর মানে কত হয়, 85%। ঠিক আছে, 100 টাকার পণ্যটা যদি তুমি 85 টাকায় বিক্রি করো তাহলে তোমার 15% ক্ষতি হবে। এই সমস্ত অঙ্কগুলি যেগুলি আছে সেগুলি পারবা। জমাকৃত টাকার উপর নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায়, অতিরিক্ত যেই টাকাটা পাওয়া যায় সেটা কি বলা হয়, মুনাফা। ঠিক আছে, আবার এই এই সমস্ত ইসে দেখো এই অতিরিক্ত টাকাকে কিন্তু আবার এখানে অপশনে ঘুষ দেওয়া থাকে, অনেকে মনে করতে পারে কি অতিরিক্ত টাকা দিছে মানে এটা ঘুষ দেওয়া হয়েছে, না, এটাকে এর ভাষায় মুনাফা বলে। ঠিক আছে, অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা আমাদের সুদ মুনাফার অঙ্কে মুনাফা বলা হয়। ঠিক আছে, আবার ঘুষ অপশন দেওয়া থাকলে এটা আবার আনসার করো না সবাই। আর বাকি যেগুলি আছে এগুলো অনেক সহজ, এগুলি পারবা সবাই। শতকরা বার্ষিক কত মুনাফা, এত টাকার 5 বছরের মুনাফা এত হবে, কত মুনাফা এর মানে আয়ের মান। ঠিক আছে, ও শতকরা বার্ষিক কত মুনাফা এর মানে মুনাফার হার বের করতে বলছে। আশা করি এইভাবে করে মুনাফার হার বের করা সবাই পারবা। ঠিক আছে, এই এই টপিকসে আমি আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমার যেহেতু বিভিন্ন জিনিস আলোচনা করার কথা, এজন্য আমি অনুশীলনী 3-এ চলে যাই। 3-এর দেখো এমসিকিউ গুলি একটু আলোচনা করি। পরিমাপে দেখো
অনুশীলনী 3 তুমি বেশি কথা কইছ না। রোহান পরের ইসে ঢুকে গেছো না, আবার আউট হয়ে যাবে কিন্তু সাবধান। উল্টাপাল্টা করবে না, শব্দ একদম মিউট করবে না, কোশ্চেন ছাড়া মিউটই করবে না, এই আনমিউট করবে না, সাবধান। ওরে আল্লাহ, এত পার্সেন্ট চলে গেছে। দেখো, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। পরিমাপ চ্যাপ্টারের এমসিকিউ খুবই ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলতে আমি যেমন এই জিনিসগুলি তোমাদেরকে আমি মুখস্থ করে দিতে পারবো না, তোমরা মুখস্থ করতে হবে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলি আমি এইখানে, এইগুলি এটা স্ক্রিনে প্রত্যেকটা পার্ট আমি রাখবো, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? এটা কি দেখি কত সালের, পুরানো হইলে আবার পুরানোগুলি কারেকশনেই থাকে। দেখো, মেট্রিক পদ্ধতি বাংলাদেশে চালু হয় 1 জুলাই 1982 সালে। এগুলো মুখস্থ করবে, এখানে বোঝানোর কিছুই নাই। আর কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতি চালু করা হয়? ফ্রান্সে। আর মেট্রিক পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে 10 গুণোত্তর। এটা এমসিকিউতে আসলে অনেক স্টুডেন্ট ভুল করে। 10 গুণোত্তর বলতে ওই যে কিলে হাঁকায় ডাকাত মারিলে এই যে এই প্রত্যেকটার এখানে 10 করে করে গুণ হয়, এই জন্য এখানে 10 গুণোত্তর বলা হয়েছে। বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে ফিতা ব্যবহার করা হয়, এটা আমি গত বছর একটা স্কুলের অন্য একটা জায়গার কোশ্চেন করতে গিয়ে করে দিছিলাম, তখন স্টুডেন্টরা অনেকে ভুল করছে। ওইখানে দেখো ঋষিকার উপর করে গেছে 10 ফুট, 100 ফুট বা 30 মিটার, এটা তোমাদের বইতে আছে। বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে আমরা ফিতা পাওয়া যায়, এই ফিতাগুলোর দৈর্ঘ্য হচ্ছে 100 ফুট থাকে অথবা 30 মিটার থাকে। খুব সাবধান, অপশনে দুইটা কোনটা দেয়া আছে মনে রাখো। 100 দিয়ে বেশিরভাগ আসে, 100 হইলে ফুট, ঠিক আছে, আর হচ্ছে 30 হইলে মিটার। মনে রাখবা, এই 100 ফুট বা 30 মিটার, মিটার এককটা বড়। এই জন্য এইখানে দাঁড়াও, আমি একটু বইটা একটু নিয়ে আসি। আবার দাগ দেওয়া শুরু করে দিছো কে? দাঁড়াও একটু বের করে নিই। একটু আমি বইটা নিয়ে আসি, তাইলে তোমাদের দেখাইলে, প্র্যাকটিক্যালি দেখাইলে তোমাদের নলেজে ভালো থাকবে। এই জন্য ওই বই থেকেই দেখাই। দেখো, তোমাদের এই বইয়ের এই অনুশীলনী পরিমাপের অনেক এমসিকিউ করা যায়। শব্দ করতেছে কে আবার? প্রচুর এমসিকিউ করা যায়। দেখো এইখানে যদিও ডাইরেক্ট ওরকম রিলেশনটা নাই মিটারের সাথে, 1 মিটার সমান কত ফুট, ও এখানে এটা নাই রিলেশনটা ডাইরেক্ট। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমাদের এগুলি একটু খেয়াল করি। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ঘনমিটার বিশুদ্ধ, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন বা ভর? দেখো, বিজ্ঞানের ভাষায়, তোমাদের বিজ্ঞানের ভাষায়, যে বিশেষ করে পদার্থ বিজ্ঞানের ভাষায়, ওজন আর ভর কিন্তু দুইটা আলাদা জিনিস। ভর মানে এম, আর ওজন মানে ডাব্লিউ। ঠিক আছে? ভরের সাথে যদি আমরা অভিকর্ষ ত্বরণ গুণ করি তাহলে আমরা ওজন পাই, কিন্তু ম্যাথের ভাষায়, যদি তুমি রসায়ন পড়ো, রসায়ন বা গণিত যে কোনো ভাষায় ভর এবং ওজন একই জিনিসই বোঝায়। কিন্তু তোমার ইসের ভাষায়, পদার্থ বিজ্ঞানের ভাষায় কিন্তু ভর আর ওজন দুইটা আলাদা জিনিস। আসলে দুইটা আলাদা জিনিস, কিন্তু এখানে হিসাবের জন্য দুইটা একই জিনিস ধরা হয়। তাহলে এখানে আমরা ভর বা ওজন যাই বলুক না কেন, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপর দেখো, দৈর্ঘ্য ওজন আয়তন পরিমাপের একক হচ্ছে, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, আর তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে কি? লিটার। তরল পদার্থকে আমরা লিটারে একক পরিমাপ করি। আর কোন কোন ক্ষেত্রে ঘনমিটারও বলা আছে, তবে লিটার উত্তরটা দিবা সবাই। আর ঘনবস্তুর ঘনফলকে বলা হয় আয়তন, আর ক্ষেত্রফল পরিমাপের একক আছে বর্গমিটার বা বর্গ একক। এটার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2 এবং 3। এখান থেকে একটা এমসিকিউ আসে, এটা তোমাদের বইতে কোন জায়গায় আলোচনা আছে আমি দেখাই দিতেছি। এই চারটা মুখস্থ রাখবে। এই যে গ্রিক ভাষা হতে কোনগুলি আসছে, ল্যাটিন ভাষা হতে কোনগুলি আসছে, ঠিক আছে? তারপর গ্রিক ভাষায় ডেকা অর্থ কত গুণ, হেক্টো অর্থ কত গুণ, কিলো অর্থ কত গুণ, আবার ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কত গুণ, সেন্টি অর্থ কত গুণ, মিলি অর্থ কত গুণ। দেখো, তোমাদের এটা মনে রাখা একদম সহজ, একটু খেয়াল করো সবাই। এই বাম দিকে যারা যাবে তারা হচ্ছে গুণ, আর ডান দিকে যারা যাবে তারা হচ্ছে ভাগ। একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। এই বাম পাশের গুলি হচ্ছে গ্রিক, ডান পাশের গুলি হচ্ছে ল্যাটিন, ঠিক আছে? এবং দেখো, এই যে প্রথমে হচ্ছে ডেকা, তোমরা এই জিনিসটা পড়ছো, কিলা হাঁকায় ডাকাত মারিলে
দেশে শান্তি মিলে, মানে এইভাবে করে একটা সিরিয়াল থাকে। ঠিক আছে, মিটারটাকে মনে রাখবা সবসময় মাঝখানে, মিটার হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে মূল সেন্টার। এই সেন্টার থেকে বামে যাব ডানে যাব, তাহলে বামে যাদেরকে যাব, ডেকা মানে 10 গুণ, হেক্টো মানে 100 গুণ, কিলো মানে 1000 গুণ, আবার দশমাংশ মানে এক ঘর, 1/10। দেখো প্রত্যেকটা 10 10 গুণ হয়েছে, এটার সাথে 10 গুণ এইটা, এটার সাথে 10 গুণ এইটা। ঠিক আছে, আবার এটা হয়েছে 1/110, ডেসি মানে 10 ভাগের 1 ভাগ, সেন্টি মানে 100 ভাগের 1 ভাগ, মিলি মানে 1000 ভাগের 1 ভাগ। এর মানে কি আমাদের এখানে সহস্রতে সহস্রাংশ, শতাংশ, দশমাংশ এইভাবে করে আসছে। তাহলে তারপরে এখান থেকে পড়বা গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ, এই যে এই চার্টের উপরেই লিখছে, ডেকা অর্থ 10, হেক্টো অর্থ 100, কিলো অর্থ 1000। ঠিক আছে, আর ল্যাটিন ভাষায় বোঝায় এটা। তাহলে এই এই এখান থেকে একটা এমসিকিউ দেখবা প্রচুর আসছে, তোমরা গাইড বইয়ের পিছনে এমসিকিউ গুলি, যেমন আর এই চার্ট থেকে 1 স্যার মিনিট। হ্যাঁ বলো। স্যার এই যে এগুলা কি সৃজনশীলে আসতে পারে ক নাম্বারে? হ্যাঁ, সৃজনশীলে কতে আসতে পারে যে 2 ইঞ্চিকে সেন্টিমিটারে প্রকাশ করো, বা 2 সেন্টিমিটারকে ইঞ্চিতে প্রকাশ করো, বা গজকে মিটারে প্রকাশ করো, এরকম আসতে পারে। ঠিক আছে, দেখবা তোমাদের বোর্ডের সৃজনশীল গুলোতে এরকম আসছে। তবে এই চার্ট থেকে বেশি এমসিকিউ আসে, আবার এখান থেকেও 2-3টে এই জায়গা থেকে, মানে এই জায়গার যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসে। তবে আমি এই শীটের ভিতরে একদম পার্ট বাই পার্ট করে রাখছি। যেমন এখানে দেখো সহস্রাংশ, এগুলি কোন ভাষা থেকে আসছে? গ্রিক। এটা বোঝায় গুণিতক বোধক, মানে গুণ হয়েছে, আর এটা হচ্ছে অংশ বোধক, মানে ভাগ হয়েছে। ঠিক আছে, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এটা হচ্ছে ল্যাটিন। আর এই বাম পাশে যেটা, এই যে এই চার্ট থেকে মনে রাখতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তোমাদের এই যে বইয়ের এই চার্টটা সুন্দর করে দেখবা, কারণ এটা থেকে এমসিকিউ পরীক্ষায় থাকে। ওকে, আর তারপরে এই যে এখানে এমসিকিউ, অনেক এমসিকিউ আছে। এই যে এখান থেকে এই যে এ, উম, গজ থেকে মাইল, ফুট, নটিক্যাল মাইল, ফারলং, মাইল। ঠিক আছে, এটা আসে। আর এখান থেকে এমসিকিউটা সবচেয়ে বেশি আসে, এই যে 3.4 এর, এই 3.4 থেকে এমসিকিউ গুলি খুব ভালো করে পড়বা সবাই। ওকে, তারপরে দেখো আমি এটার পরে কি আলোচনা করেছি, এগুলো তোমরা মুখস্থ করার জিনিস। যেমন 1 কিলোমিটারে কত মাইল, 0.621। আবার 1 মাইল সমান কত কিলোমিটার, 1 মাইলে কত গজ, 1 মাইল কত ফারলং, এরকম 1 মিটারে কত ইঞ্চি, 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার, 1 গজে। এগুলো পার্ট পার্ট করে রাখছে, এগুলি দেখার কিছুই নাই, মুখস্থ করতে হবে একদম। এখানে দেখো 6 নম্বর অঙ্কটা তোমাদের ইসের একটু দেখে দিই, 6 7 8 থেকে কয়েকটা। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার। এগুলো আমি এমসিকিউ আলোচনা করছিলাম একবার, যে দৈর্ঘ্য যদি 12 মিটার, প্রস্থ যদি এত মিটার হয়, তাহলে পরিসীমা আশা করি সবাই বের করতে পারবা। কারণ পরিসীমার সূত্র কি, এই যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে 2 ইন্টু দৈর্ঘ্য 12, প্রস্থ 5। ঠিক আছে, আর আর হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো সবাই জানো আশা করি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আবার দেখো এইটা জানতে হবে তোমাদের বেশি, কর্ণের দৈর্ঘ্য। দেখো কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এই কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা সবাই মনে রাখবা, √, দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য মানে 12, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। ঠিক আছে, এইভাবে করে আমাদের কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে পারি, এইভাবে করে আমরা বের করে ফেলবো। ওকে, এটা পিথাগোরাসের লিখছিলাম, ওই যে তোমাদের একটা শর্ত পড়াইছিলাম 5 12 13, এর পরে আমি পিথাগোরাসে যাব। 5 12 13, এই 13 হচ্ছে কর্ণ, মনে রাখবা। 5 12 13, যেহেতু 5 আর 12 দেওয়া আছে, তাহলে বাকিটা কর্ণ এবং 13 হবে। এটা দরকার নেই, তোমরা এইভাবেই মনে রাখবা, √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, এভাবে করে মান বের করবা। তাহলে 6 নম্বরটা পরীক্ষা আসে, একটা বাগানের ক্ষেত্রফল এত বর্গমিটার। দেখো খুবই সহজ এমসিকিউ এগুলি। বাগানের ক্ষেত্রফল যদি দেয়া থাকে আর দৈর্ঘ্য যদি দেয়া থাকে, মনে রাখবা ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দ্বারা ভাগ দাও তাহলে প্রস্থ পাওয়া যাবা, আবার ক্ষেত্রফলকে যদি প্রস্থ দ্বারা ভাগ দিতা তাহলে দৈর্ঘ্য পেয়ে যেতা। ঠিক আছে, এই দুইটা এমসিকিউ একই এমসিকিউ, একটার মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে, একটার মধ্যে প্রস্থ দেওয়া আছে। দেখো তাহলে বাগানের প্রস্থ বের করতে হলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ দিতে হবে। এই যে 557কে এই 76কে 36 দ্বারা ভাগ দিলে যা আসবে তাই উত্তর। ঠিক আছে, তারপরে আমাদের বের করতে বলছে বাগানের পরিসীমা। পরিসীমা মানে কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সমস্ত কোশ্চেন গুলি কিন্তু বহুপদীতে বেশি আসে, মানে রোমান 1 রোমান 2 এরকম দিয়ে তোমাকে কোশ্চেন করবে, সো সাবধান। আর দেখো বাগানের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য একটু আগে যেটা শিখছিলাম আমরা, √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য আমাদের জানি 36, আর প্রস্থ তো একটু আগে পেলাম 16। এর মানে √, 36 স্কয়ার যোগ 16 স্কয়ার, এটা যেভাবে আসবে সেটাই বের করে ফেলবা। দেখো
একইভাবে দেখো এটা হচ্ছে প্রস্থ দেয়া থাকলে, দৈর্ঘ্য দেয়া থাকলে কেমনে প্রস্থ বের করবো, আবার প্রস্থ দেয়া থাকলে এখানে দৈর্ঘ্য হবে। দুইটাই কি যে কপি করাতে একই হয়েছে। এর মানে প্রস্থ দেয়া থাকলে তোমাকে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য বের করতে হলে ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ, মনে রাখবা। আর আমরা তো জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয় ক্ষেত্রফল। তাহলে আমি যদি দৈর্ঘ্য বের করি তাইলে ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ, আর প্রস্থ বের করলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ। এই অঙ্ক তোমাদের ক্লাস 5 তোমরা শিখছো, আশা করি পারবা। আর দেখো 9 আর 10, 9 আর 10 অঙ্কটা একটু বোঝার জন্য আমি অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করছি। তোমরা যদি না বোঝো তোমরা কি করবা, ডাইরেক্ট ওই প্রস্থ ধরবা ক আর দৈর্ঘ্য ধরবা 3 ক, 3 গুণ যেহেতু 3 ক, তাহলে 3 ক আর ক গুণ করলে 3 ক স্কয়ার সমান এটা লিখে ক এর মান বের করে ফেলবা। আর আমার টেকনিকটা মনে রাখতে পারলে অনেক ইজি। আমরা ক্ষেত্রফল, যেমন এখানে দেয়া আছে ক্ষেত্রফল 147, দেখো আমি ক্যালকুলেটর এখানে ইউজ করতেছি। এই ক্যালকুলেটর ইউজ করে আমি অঙ্কটা করতেছি। দেখো এই, তাহলে আমি ক্যালকুলেটরটা একটু খেয়াল করো সবাই। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এখন প্রস্থ বের করতে বলছে। দেখো আমরা একটা বের করলেই চলবে, আমরা সবসময় প্রস্থ বের করার শিখবো। আর প্রস্থরে 3 গুণ করলে দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা দেখো ক্ষেত্রফলকে কত গুণ যেটা বলছে সেটা দ্বারা ভাগ দিয়ে যদি রুট করে ফেলি সবসময় আমরা প্রস্থ পেয়ে যাব। ঠিক আছে, দেখো ক্ষেত্রফল আমাদের বলা আছে এখানে 147, 147। এটাকে আমি ভাগ দিলাম দেখো 3 দ্বারা, ভাগ দিলে 49, 49 কে যদি এখন আমি রুট করি তাহলে 7 হয়ে যায়। এর মানে প্রস্থ হয়েছে 7, আর দৈর্ঘ্য যেহেতু 3 গুণ এর মানে 3 7 21। ঠিক আছে, আর ডাইরেক্টও ক্ষেত্র দৈর্ঘ্য বের করা যায়, মানে দৈর্ঘ্য বের করতে হলে ক্ষেত্রফলের সাথে কত গুণ গুণ করে যদি রুট করি তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। আর যদি ক্ষেত্রফলকে যদি কত গুণ দ্বারা ভাগ দিয়ে যদি রুট করি, মনে রাখবে একটা ঘরের দৈর্ঘ্যটা সবচেয়ে বড় থাকে আর প্রস্থ থাকে ছোট। দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে বড় একক, দৈর্ঘ্যের মাপটা বড় হয়, দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের গুণ করতে হয়। দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য যখন বের করবো দেখো এটা একই জিনিস, গুণ। আর এটার ক্ষেত্রে হচ্ছে ভাগ। ক্ষেত্রফলকে যদি কত গুণ বলা আছে সেটা দ্বারা ভাগ দিয়ে আমরা রুট করি তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব। তোমরা একটা মনে রাখো, দুইটা মনে রেখে কনফিউশন করার দরকার নাই। পরীক্ষায় আমরা প্রস্থ বের করে দৈর্ঘ্য বের করবো, এটা মনে করো বাদ দাও। তোমরা এটা মনে রাখো ক্ষেত্রফলকে কত গুণ বলছে সেটা দ্বারা কি করবা, ভাগ দিয়ে, যেমন 1.5 গুণ, 1.5 গুণ বললে 1.5 দ্বারা ভাগ দিবা। যেমন এই যে নিচে দেখো সলিউশন করছি, 1.5 দ্বারা ভাগ দেওয়ার পরে আমরা প্রস্থ পেয়ে গেছি 12। এখন আমাদের দেখো কোশ্চেন বিভিন্ন ভাবে করতে পারে, তোমাকে বলতে পারে প্রস্থ নির্ণয় করো, অথবা বলতে পারে পরিসীমা কত। কোশ্চেন আগে খেয়াল করবা কি চাইছে সেটা খেয়াল করে তারপর উত্তরটা দিবা। যদি তোমাকে বলে প্রস্থ কত, প্রস্থ বের করতে বলে আমরা প্রস্থটাকে বের করবোই। দেখো প্রস্থ বের করতে বলুক আর না বলুক, আমাদের ক্ষেত্রফলকে কত গুণ বলছে সেটা দ্বারা ভাগ দিয়ে জাস্ট আমি ক্যালকুলেটর ধরবো আর আমাদের উত্তর হয়ে যাবে, যদি এই কথাটা মনে রাখতে পারো। তারপরে হচ্ছে তুমি, আর যারা মনে রাখতে না পারবা তারা কিন্তু ওই অঙ্ক যেভাবে করো যে প্রস্থ ধরবা ক, দৈর্ঘ্য হয়ে যাবে 3 ক, তারপর 3 ক আর ক গুণ দিলে ক্ষেত্রফল হয়ে যাবে 3 ক স্কয়ার, তারপর লিখবা 3 ক স্কয়ার সমান সমান, হ্যাঁ 3 ক স্কয়ার সমান সমান লিখবা ওই যে ওইটা, ওই যে 147 হলে, এখানে তো 147ই বলা আছে, 147 মানে এইভাবে লিখে তারা করবা। আর যারা মনে করো যে না স্যার আমি ওইভাবে না, আমি এটা মনে রাখতে পারবো, ঠিক আছে, যারা মনে রাখতে পারবে তারা এই পদ্ধতিতে করবা। ওকে, যারা ওই পদ্ধতি মনে করো যে স্যার এটা ভুলে যায় আমি, তারা এই এই পুরানো যে সিস্টেমে ক্রিয়েটিভ করে ওইভাবে করে করবা। তাহলে আশা করি সবাই ইসের 9 10 বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে কি, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, সাধারণত আমরা গুণ আকারে করছি। আর এখানে কিন্তু আবার বেশি বলে দিছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্ক 6.12 এর, যদি এটা পরিমাপের ভিতরে চলে আসছিল একবার বোর্ডে, সেই জন্য আমি আবার এটা এখানে আলোচনা করে দিচ্ছি। দেখো একটা গড়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য যদি, দৈর্ঘ্য মনে রাখবা সবসময় বেশি হয়, তাহলে প্রস্থ যদি ধরি ক, দেখো এই প্রস্থ যদি ধরি ক তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 2 ক। আর এটার যখন পরিসীমা বের করব তাহলে পরিসীমার সূত্র হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মনে হচ্ছে ক আর প্রস্থ ক, আর দৈর্ঘ্য হচ্ছে ক যোগ 4, এই দুইটা ই করলাম। এইভাবে করে আমরা ক এর মান বের করে দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলতে পারবো। ঠিক আছে, পরিসীমা যদি বলা থাকে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি এবং পরিসীমা দেওয়া আছে,
এইভাবে করে এই অঙ্কটা তোমরা দ্রুত সলভ করে ফেলতে পারবা। তারপরে দেখো যে স্যার হ্যাঁ বলো। স্যার আপনি এখানে 2 দ্বারা গুণ করলেন কেন? ওই যে পরিসীমা বলা আছে, মানটা যে 32 দেওয়া আছে, এই 32টা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র আমরা জানি কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ও ইনটু স্যার দৈর্ঘ্য বুঝছি। মানে ক যোগ 4 আর প্রস্থ মানে ক। ঠিক আছে? মানে এটা জি একটু স্যার বুঝছি। এই কারণে আমরা লিখছি। তারপরে এটা ক্যালকুলেশন করে কিভাবে আসবে সেটা তো সবাই পারবা। জাস্ট আমি জি কনসেপ্টটা স্যার দিয়ে করুন। দিতেছি তোমাদের। ঠিক আছে? কারণ এখন তো এত ডিটেইলস করে করাতে গেলে অনেক সময় লাগবে। তারপর দেখো একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। আশা করি এই সমস্ত এগুলি পারবা। যেমন আমরা যদি এটাকে সূত্র আকারে লিখি, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এখন যদি তোমাকে উচ্চতা বের করতে বলে, দেখো একটু তাকাও সবাই, এখানে খেয়াল করে 2 গিয়ে ক্ষেত্রফলের সাথে গুণ হবে। এর মানে 2 ইনটু ক্ষেত্রফল আর উচ্চতা বের করতে বলে ভূমি ভাগাকারে নিচে চলে যাবে। এই যে দেখো ডান পাশে আমি যে সূত্রটা লিখছি, উচ্চতা সমান সমান 2 ইনটু ক্ষেত্রফল ভাগ ভূমি। 2 ইনটু ক্ষেত্রফল ভাগ ভূমি। তাহলে এর মানে আমরা যখন উচ্চতা বের করব তখন ভূমি ভাগাকারে থাকবে, আর যখন ভূমি বের করব তখন উচ্চতা ভাগাকারে থাকবে। আর 2 ইনটু ক্ষেত্রফল উপরে দেয়া চলে যাবে। ঠিক আছে? আর যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে তো আরো সহজ, ভূমি আর উচ্চতা তখন দেয়া থাকবে। ত্রিভুজের ক্ষেত্রফলের আশা করি এটা পারবা সবাই খুব ইজিলি। তাহলে আমরা যদি 2 ইনটু ক্ষেত্রফল মানে 2 ইনটু 216 আমরা যদি এটা করতে যাই, তাহলে 2 ইনটু 216 ভাগ হচ্ছে 18। দেখো তাহলে 2 ইনটু এটা এগুলো মুখস্থ করার দরকার নেই, সূত্র তুমি দেখো এগুলো কনভার্ট করে করে করবা। ঠিক আছে? এই যে তুমি এইটাই মনে রাখবা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। আমাদের এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই। আমি এইখান থেকে যেভাবে লিখছি না, পরীক্ষা তুমি মনে মনে এই হিসাব করবা যে 2 যাবে ক্ষেত্রফলের সাথে আর গুণন হইয়া, তাহলে 2 ইনটু ক্ষেত্রফল সমান সমান হবে ভূমি গুণন উচ্চতা। আর উচ্চতা বের করলে ভূমি ভাগ হয়ে যাবে, আর ভূমি বের করলে উচ্চতা ভাগ হয়ে যাবে, শেষ। তারপর দেখো এই যে 13 14 এই ধরনের অঙ্ক তোমাদের এমসিকিউ তে আসে। দেখো 13 14 এখান থেকে আমি একটু ডিসকাস করে দেই। একটা বাগানের দৈর্ঘ্য 30 মিটার, দেখো প্রস্থ 20 মিটার হলে ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। দেখো খুব সহজে, ভিতরে যদি রাস্তা থাকে এর মানে বিয়োগ করতে হয়, মনে রাখবা। বাইরে হইলে যোগ করতে হয়, ভিতরে হইলে বিয়োগ করতে হয়। আর বর্গাকার বললে তো দৈর্ঘ্য প্রস্থ সমান। দেখো একটু তাকাও সবাই, একটা বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এর ভিতরের দিকে 3 স্যার মিটার চওড়া স্যার রাস্তা। হ্যাঁ বলো, বলো দেখি। স্যার এই যে বাইরে হলে যোগ করবো আর ভিতরে হলে বিয়োগ করবো, তাই তো? জি জি, যদি রাস্তা বাইরে দেয়া থাকে, এখন মাপ কোনটা দেওয়া আছে সেটা খেয়াল করতে হবে। আর যদি বলে রাস্তা বাইরে আছে এর মানে ভিতরে মাপ দেয়া আছে তোমার। ঠিক আছে? আর যদি বলে আচ্ছা রাস্তা ভিতরে আছে এর মানে তখন তোমার বাইরের মাপটা দেয়া থাকবে। মনে রাখবা সবসময়, রাস্তা বাইরে থাকলে যোগ, ভিতরে থাকলে বিয়োগ। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? মনে করো আমি বললাম তোমার জমির বাইরে তোমার আরো ওকে 3 স্যার। মিটার করে মনে করো তোমার একটা ঘর, সাপোজ একদম সহজ, কেউ গোলানোর কিছু নেই, মনে করো তোমারই একটা ঘর। আমি বললাম এই ঘরের বাইরে দিয়ে তোমার আমি 1 মিটার চওড়া একটা রাস্তা করে দেব, এর মানে এই জায়গাটাও তোমার হয়ে গেল। ঠিক আছে? আমি বলে দিলাম যে বাইরে দিয়ে তোমার 1 মিটার করে জি আমি স্যার। একটা রাস্তা দেব, জায়গা দেব। এর মানে তোমার জায়গাটা যোগ হয়ে গেছে তোমার। আবার যদি মনে করো তুমি একটা ঘর বানাইছো, এখন আমি বললাম সরকারি জায়গা দখল করে তুমি ঘর বানাইছো, এখন তোমার ঘরের ভিতর দিয়ে এই সাইড পাশ দিয়ে তোমার জায়গা দিতে হবে রাস্তার জন্য 1 মিটার করে। এর মানে তোমার কাছ থেকে কাইটা নিতেছে ভিতরে। ঠিক আছে? এই জন্য ভিতর থেকে যখন বলা থাকবে তখন মনে রাখবা বিয়োগ দিতে হবে। মানে তোমার অনেক সময় দেখা যায় না বিল্ডিং ভাঙে আবার রাস্তার জন্য বিল্ডিং এর জায়গা দিতেছে, এর মানে কি তার জায়গাটা লস হইতেছে, তখন ভিতরের জায়গা দিতেছে। আর যখন সে জমির বাইরের কোনো জায়গা পাবে তখন হবে যোগ হবে। দেখো এই ধরনের এগুলো ওকে স্যার। ক্রিয়েটিভও আসে আবার এমসিকিউ তো আসে। দেখো একটা বাগানের দৈর্ঘ্য 30 আর প্রস্থ 20, এখন বলছে কত পরিসীমা নির্ণয়। পরিসীমার সূত্র তো আমরা একটু আগে শিখছি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? এটা প্র্যাকটিসের শীট দেখে আমি উত্তরগুলি লিখি নাই অনেকগুলির, যে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এর মানে এটা বের করতে পারবা। বাগানের ক্ষেত্রফলও পারবা আশা করি বের করতে সবাই। বাগানের ক্ষেত্রফল কত, এর মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলে খ পারবা। এখন দেখো রাস্তা যেহেতু ভিতরে আছে, এর মানে দেখো 30 থেকে 3 3 6 বিয়োগ যাবে, মনে রাখবা। এই ভিতরে রাস্তা হইলে আমরা দুই পাশ থেকে 3 দুগুণে 6 বিয়োগ দেই। এর মানে মনে মনে দেখো হিসাব করি আমরা, 30 থেকে 6 বিয়োগ দিলে হয়ে যায় 24, আর 20 থেকে 6 বিয়োগ দিলে হয়ে যায় 14। এই যে দেখো লিখছি 24 14 মানে 336। আর এই যে 600 রাস্তা সহ বাগানের যেটা ক্ষেত্রফল,
এই 600 থেকে 336 বিয়োগ দিলে 264। অঙ্ক করা কিন্তু এত বেশি সময় লাগে না, যারা বোঝে তাদের করতে সময় লাগে না। অনেকে বলবে ইস এটা একটা ক্রিয়েটিভের অঙ্ক দিয়ে দিছে পুরো এমসিকিউর ভিতরে। না, ক্রিয়েটিভের অঙ্ক এমসিকিউ তে আসলে এমসিকিউর মতো চিন্তা করতে হবে। তোমার তো এখানে লেখার দরকার নাই, যেহেতু ভিতরের রাস্তা তখন আমরা বুঝে গেলাম বিয়োগ করতে হবে। তাহলে 30 থেকে কি করব আমরা, এই 3 মিটার বলে দুই পাশের 3 3 6 বিয়োগ দেব, আর 20 মিটার থেকেও 6 বিয়োগ দেব। ঠিক আছে, যত মিটার চওড়া বলবে মনে রাখবে এটা দ্বিগুণ করে বিয়োগ দিতে হয় বা যোগ করতে হয়। এর মানে আমরা 14 মানে 336 পেলাম, 600 থেকে 336 বিয়োগ দিলে আমরা 264 পেয়ে গেলাম। এর মানে বাগানের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন যদি বলে রাস্তার ক্ষেত্রফল কত এওর, এতগুলি কোশ্চেন একসাথে করবে না, মানে হয়তো দুইটা কোশ্চেন করবে, কিন্তু আমাদের কিভাবে কোশ্চেন করবে আমরা তো জানি না। একটা থেকে আমরা বিভিন্ন কোশ্চেন কিভাবে আসে সেগুলি শিখলাম। দেখো রাস্তার ক্ষেত্রফল কত এওর, এর মানে বর্গমিটার থেকে যদি তোমার এওর বানাইতে হয় তাহলে 100 দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে। এর মানে আমরা 100 দ্বারা ভাগ দিলে 2.64 এওর। ঠিক আছে, আমাদের এটার জন্য আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে। কারণ এই যে বর্গমিটার থেকে যখন এওর বের করতে হয়, এগুলি মাপগুলি তোমাদের বইতে দেখবা খুঁজে, এগুলো সুন্দরভাবে দেয়া আছে, ওইখান থেকে তোমরা দেখে নিলে হবে। ঠিক আছে, এই যে দেখো 100 বর্গমিটার সমান 1 এওর। যখন বর্গমিটারকে যখন আমরা এওরে নেব, এওর খেয়াল করো দুইটা আলাদা জিনিস। 100 বর্গমিটার সমান 1 এ ও র এওর। আবার পরে আরেকটা জিনিস আছে, 1 একর সমান এত বর্গমিটার। খুব সাবধান, একটা হচ্ছে একর, দুইটি ক্ষেত্রফল পরিমাপের একক। ঠিক আছে, 1 একর সমান এত বর্গমিটার, আর এটা হচ্ছে এওর। এই একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি, আর এখানে কি দিছে মেট্রিক, ব্রিটিশ, এগুলো সব একসাথে করে সম্পর্ক দিছে। এর মানে দুইটা জিনিস মনে রাখো, একটা হচ্ছে এওর আর একটা হচ্ছে একর। ওকে, দেখো তোমাদের যদি এটা ইসের ডিসকানেক্ট হয়ে যায় তাহলে তোমরা আবার এই একই লিংকে ঢুকবা। দেখো আমরা এখানে এত বেশি আলোচনা করবো না, তাহলে এরকম আশা করি বের করতে পারবা। তারপর তোমার ড্রয়িং খাতার দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, খাতার চারপাশে এত সেন্টিমিটার চওড়া মার্জিন টানা আছে। ওই একই জিনিস দেখো, এখানে তোমার ড্রয়িং খাতা বইলা তোমাকে একটু গোলায় ফেলছে, এর মানে তোমার এই কনসেপ্ট কিন্তু একই। তোমার ড্রয়িং খাতার দৈর্ঘ্য হচ্ছে 40, আর মনে করো তোমার খাতা আছে এটা, এমনকি তুমি মার্জিন কি খাতার বাইরে দিয়ে টানবা না ভিতর দিয়ে টানবা? অবশ্যই ভিতর দিয়ে মার্জিন টানবো আমরা, আমাদের খাতার যে পৃষ্ঠাটা দেয়া থাকে এটা আমাদের ভিতর দিয়ে টানবো। এর মানে ভিতরে মানে এই ইসের এখান থেকে 2 সেন্টিমিটার, তো তাহলে 2 এর দ্বিগুণ হচ্ছে 4, এর মানে 4 করে বিয়োগ হবে। দেখো এই 14 আর 15 এই রাস্তা সহ বাগান আর মার্জিন, খাতার মার্জিন একই কনসেপ্টের ম্যাথ, মানে দুইটার মধ্যে গোলানোর কিছুই নাই। বলছে খাতার চারপাশে, এখন অনেকে চিন্তা করবে এই মার্জিন ভিতরে না বাইরে, কিছু তো বলা নাই। যেমন তোমাদের একটা কথা আমি বলছি, পুকুরের বাইরে সবসময় পার থাকে, কারণ পুকুরের অঙ্কে যদি কখনো ভিতর বাহির উল্লেখ না থাকে তখন তোমার ধরে নিতে হবে পুকুরের পার অবশ্যই পুকুরের বাইরে আছে। উল্লেখ করে দিলে তো ভালো, উল্লেখ করা না থাকলে পুকুরের পাড়টা পুকুরের বাইরে থাকে। আর এখানেও ঠিক এরকম একটা কনসেপ্ট দেখো, বলছে কি আমাদের খাতার মার্জিন, তাহলে আমার খাতার পৃষ্ঠা যতটুকু থাকে, দেখো আমার খাতা যদি এতটুকু থাকে, মনে করো এটা আমার খাতা, তাহলে খাতার মার্জিনটা কি আমি খাতার বাইরে দিয়ে আঁকবো? খাতার সাইজই তো আমার এতটুকু, এর মানে আমার খাতার ভিতরে আমার মার্জিন টানতে হবে। ঠিক আছে, খাতার ভিতরে আমার মার্জিন টানতে হবে, এর মানে হচ্ছে এটা ভিতরের মাপ বোঝানো হয়েছে। তাহলে আমাদের এই 40 এবং 30 গুণ করলে হবে খাতার ক্ষেত্রফল। দেখো এই যে ক নম্বরে চাইছে। তারপর যদি মার্জিনের ক্ষেত্রফল চায়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, মার্জিনটা আমাদের ভিতরে, বলছে মার্জিন যে জায়গাটা দখল করে আছে সেই জায়গাটার ক্ষেত্রফল কতটুকু। এর মানে আমাদের এই 40 থেকে ওই যে বাগানে যেরকম আমি এখানে 3 দুগুণে 6 বিয়োগ দিছিলাম, ঠিক আছে, তো দেখো 13 আর 14 কিন্তু সেম ম্যাথ, আমি এই জন্য আর আলোচনায় যাই নাই, একই জিনিস, যার দুইটার মাপ দুই ধরনের। ওকে, আর এখানে যেমন রাস্তাটা হচ্ছে 3 মিটার চড়া, এখানে 1.5 মিটার দিছি। তাহলে মনে রাখবা এই যে যখন এই পাড় সহ পুকুর, পুকুর সহ পাড়, রাস্তা সহ বাগান, রাস্তা বাদে বাগান বা মার্জিন, এই সমস্ত অঙ্ক একই কনসেপ্ট। এর মানে 40 আর 30 গুণ করে আমরা 1200 পাইছি পুরা এই খাতার ক্ষেত্রফল। আর এই মার্জিন বাদে এই যে সাদা জায়গাটা আছে এটার ক্ষেত্রফল এখন বের করব। ঠিক আছে, তাহলে 40 মিটার থেকে এই যে দুই পাশ থেকে 2 বাদ যাবে, এর মানে 40 থেকে যদি 2 4 বাদ যায় তাইলে হয় 36। এই যে আমি এখানে লিখছি দেখো 36, আবার 30 থেকে 4 বাদ গেলে হয় সরি
30 থেকে যদি 3 2 2 4 বাদ যায় তাহলে 4 বাদ গেলে হবে এখানে হবে 26। 26। ঠিক আছে, এখানে দেওয়া আছে। আচ্ছা এটা আমি তাহলে এখানে হবে 26, তাহলে এই ডিজিটটা হবে 26, তাহলে 36 আর 26 গুণ করে যেটা পাবা সে মানটা কি করবে, এটা থেকে বিয়োগ দিবা। যেহেতু এটা ভুল ওইখানেই পড়ছে, দেখি আমি ইসের গুণটা ঠিক আছে কিনা। 26 ইন্টু 36 3936, ও এই ঠিক আছে, মানে ওইটা টাইপ করতে গিয়ে হয়েছে এখানে, কারণ আমি এটা একটা জায়গা থেকে যখন লিখছি তখন 36 ইন্টু 26 এই দুইটা গুণ করে আমরা আমরা যেটা পাবো সেটা কি করবো, এটা থেকে এটা বিয়োগ দিলে মার্জিনের ক্ষেত্রফল পাবো। এই মার্জিন মানে মনে রাখবে যে পার্শ্ব বা রাস্তা সহ বাগানের যে রাস্তার ক্ষেত্রফল যেভাবে বের করি ঠিক মার্জিনের ক্ষেত্রফল একইভাবে বের করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে এত কনফিউশনের কিছু নাই, এগুলি মনে রাখবে। এখানে মাপগুলি ইসের খুবই সহজ আছে। দেখো বায়ু পানির তুলনায় যদি ভারী হয় এত গুণ, তাহলে খেয়াল করো সবাই, 1 ঘন সেন্টিমিটার যদি দেয় তাহলে যত গুণ ভারী তত গ্রাম হবে, মনে রাখবা সব সময়। এই এমসিকিউটা আসে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তাহলে 1 ঘন সেন্টিমিটার যদি দেয় তাহলে কত গ্রাম উল্লেখ করা থাকবে। ঘন সেন্টিমিটার দেয়া থাকলে গ্রাম উল্লেখ থাকে সাধারণত, আর যদি কিলোগ্রামে নিতে হয় তাহলে তো আমরা জানি এই গ্রামকে কিলোগ্রামে নিতে হলে 1000 দ্বারা ভাগ দিতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তাহলে 1 ঘন সেন্টিমিটার বললে যা দেয়া থাকবে তত গুণ ততই উত্তর হয়ে যাবে, তত গ্রাম। আর যদি বলা হয় 1 ঘন মিটার তখন কিন্তু আর এই হবে না, এত গুণ হবে না, এটার সাথে আমাদের কত দেব, 1000 দ্বারা গুণ দিয়ে আমরা এটা হয়ে যাবে কিলোগ্রাম। আমাদের খ উত্তর চাইছে কিলোগ্রাম, এই জন্য এখানে আর লিখি নেই। দেখো খুব ভালো করে খেয়াল করো, তাহলে তোমাকে যদি দেখো এই যে 19 এবং 20 এই ধরনের এমসিকিউ আসলে তোমরা ভুল করতে পারো, বাকিগুলি এত কঠিন না। যেমন ও এখানে এটাও মনে রাখবা 1 মেট্রিক টনে কত কিলোগ্রাম, 100, আর 1 কুইন্টালে এক ইসের মেট্রিক টন মানে 1000 আর কুইন্টাল হইলে 100, আর মেট্রিক টনের সাথে কুইন্টাল এই দুইটা রিলেশন হচ্ছে 10। ঠিক আছে, 1 মেট্রিক টনে 10 কুইন্টাল, তাহলে এই তিনটা রিলেশনও পরীক্ষা মাঝে মাঝে ধরে, এখান থেকে অনেক রকমের এমসিকিউ আসে। দেখো 19 এবং 20 যখন ঘন সেন্টিমিটার বলবে তখন যত গুণ বলবে তত গুণই হবে, যেহেতু 1 ঘন সেন্টিমিটার 1 গুণ করবা, যদি 10 ঘন সেন্টিমিটার বলতো 10 গুণ করতাম। ঠিক আছে, আর যখন ঘন মিটার বলবে তখন এটার সাথে অটোমেটিক 1000 গুণ হয়ে যাবে। খুব সাবধান, মনে রাখো এই যে এটা যা বলা ছিল তাই, গ্রাম বললে ঘন সেন্টিমিটার বললে গ্রাম উল্লেখ থাকবে। ঠিক আছে, তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে যত বলছে তত গ্রাম। ঠিক আছে, এক হইলে সেম। আবার যদি 1 ঘনমিটার বলতো তাহলে এই যত গুণ ভারী তার সাথে 1000 গুণ দেব, 1000 গুণ দিয়ে আমরা যেটা পাবো সেটা ঘনমিটারের ক্ষেত্রে উত্তরটা কিলোগ্রামে চায়। ওকে, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে মনে রাখো, এই মনে রাখলে বাকি ঘুরে দিলেও পারবা, এবং ঘুরে দিবে না এটা। আবার দেখো নিচের 20 নম্বরটি একটু এক্সারসাইজ আমরা করি। স্বর্ণ পানির তুলনায় এত গুণ যদি ভারী হয়, 10 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন কত গ্রাম, তাহলে এর মানে এটার সাথে 10 গুণ হবে। ঠিক আছে, যেহেতু 1 ঘন সেন্টিমিটার হলে এত গ্রামই হইতো 19.3, আর 10 ঘন সেন্টিমিটার হলে 19.3 গ্রাম, 19.3 এর সাথে 10 গুণ হবে। খেয়াল রেখো দুইটা জিনিস, যে আমাদের ঘন সেন্টিমিটার বললে যেটা থাকবে সেটা উত্তর। এখন তো 1 ঘন সেন্টিমিটার বললে আর 1 ঘনমিটার বলে, যে 1 ঘন সেন্টিমিটার বলে যেটা বলা থাকবে সেটা উত্তর। আবার যদি 1 ঘনমিটার বলে যেটা বলা থাকবে তার সাথে 100 গুণ, 1000 গুণ সরি। আর যদি 10 ঘন সেন্টিমিটার বলে তাহলে এটার সাথে কি হবে, 10 গুণ হয়ে যাবে। এই 0.129 হইলো 10 গুণ, আর 19.3 এর সাথেও 10 গুণ হইলে এটা হয়ে যায়। খুব মনে রাখো দুইটা জিনিস। ঠিক আছে, ঘন সেন্টিমিটার হলে যা বলা থাকে তত গুণই, কিন্তু এখন যদি মাঝে মাঝে চেঞ্জ করে ওই যে 10 ঘন সেন্টিমিটার দেয় তখন আবার 10 গুণ করব। এর মানে আপনার এই জিনিসটা মনে রাখতে হবে, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, আর 100 ঘনমিটার যদি থাকে সরি 1 দেখো 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, আর যদি 1 ঘন মিটার হইতো, 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন যদি বলা হইতো, ওজন হইলে তখন 1000 কিলোগ্রাম। দেখো 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন 1000 কিলোগ্রাম, এই জন্য দেখো আমাদের ওইখানে 1000 গুণ হয়েছে। ঠিক আছে, কিলোগ্রাম, এর মানে আমরা শিখলাম 1 ঘন সেন্টিমিটার হইলে 1 গ্রাম, আর 1 ঘনমিটার যদি বলে তাহলে 1000 কিলোগ্রাম।
এভাবে করে আমরা জানবো। দেখো একটা চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। আর চৌবাচ্চার যত আয়তন তার সাথে 1000 দ্বারা গুণ দিবা, তত লিটার পানি ধরে আর তত কিলোগ্রাম পানি ধরে। মনে রাখবা লিটার আর কিলোগ্রাম একই মাপ। আমরা আয়তনের সাথে 1000 গুণ দিলে আমরা লিটার এবং কিলোগ্রাম সবগুলি পেয়ে যাব। ঠিক আছে? আর তারপরে দেখো একটা চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, এই অঙ্কগুলি ক্রিয়েটিভও আসে আবার কত আসে, এই সৃজনশীলে আসে বহুপদীতে, যে এত লিটার পানি ধরে। তাহলে যত লিটার পানি ধরে সেটাকে 1000 দ্বারা ভাগ দিয়ে যদি দাও তখন ঘনমিটার, এটা ক্রিয়েটিভের মধ্যে করো তোমরা। আর এখানে মনে রাখো ঘনফুটও যা স্টেওরও তা। ঠিক আছে? এক ঘনফুট না, ঘনমিটার আর স্টেওর। আমাদের মাঝে মাঝে যদি কখনো বলা থাকে একটা ঘরের আয়তন এত ঘনমিটার, না বলে এত স্টেওর, মানে একই জিনিস বুঝাইছে। তাহলে এই এখান থেকে 3টা মাপ আসে তোমাদের, এই যে স্টেওর, ঘনফুট আর হচ্ছে লিটারের সাথে যে রিলেশন গুলি। 1 নটিক্যাল মাইল ইসের, তারপরে এই যে 1 একক বাহুবিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে? 1 একক বাহুবিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2, মনে মুখস্থ রাখো। কিভাবে তোমাদের এই যে খেয়াল করো, তোমাদের একটা জিনিস শিখাইছিলাম এরকম, যদি একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে, খেয়াল করো এটা ক্রিয়েটিভও আসে, সরি জ্যামিতির মধ্যে আসে। এটা যদি থাকে এ, এটা যদি থাকে এ, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। খেয়াল করো সবাই, a√2 তোমাদের শিখাইছি না পিথাগোরাসের ভিতরে a√2। তাহলে এটা যদি 1 দেয়, এটা যদি 1 দেয়, তাহলে কর্ণ হবে 1√2। ঠিক আছে? 1√2। এই যে বা শুধু যেহেতু এখানে 1 আর লেখার দরকার নেই, শুধু √2 মানে এরকম থাকতে পারে উত্তর যে কোনো ভাবে। আর বইয়ের এটা দরকার নেই আপাতত। এখন আমরা চলে যাই হ্যালো স্যার। হুম দেখো এখান থেকে অনুশীলনী 11 থেকেও 2-3টে এমসিকিউ আসে। আমি 11টা একটু দ্রুত ডিসকাস করে ফেলি। আচ্ছা সবাই একটু জয়েন করুক। আমি এখান থেকে এই ফাইলটা নিয়ে আসি। এমসিকিউ কত বাজে? 11টা 49। আমি দেখি 12:15 পর্যন্ত তোমাদের আলোচনা করি, যেহেতু আজকে জুমার নামাজ আছে। অনেকে আবার জুমার নামাজ যেতে হবে সবার। ও এটা নিয়ে আসছি। মানে এত ট্যাব হয়ে গেছে, এটা পরে পিথাগোরাসে যাব। এরপর আমি জ্যামিতির আলোচনা করি একদম শেষে। বীজগণিতের এমসিকিউ গুলি সহজ আসে, বীজগণিত অলমোস্ট সবাই পারবে। দেখো অনুশীলনী 11-র এমসিকিউ গুলি খুবই সহজ, তারপরেও 2-4 জন যদি একটু না হয়, একটু খেয়াল করো সবাই। দেখা গেল এখান থেকে 1-2টা এমসিকিউ থাকে। যেমন প্রথম যেমন বিস্তার এত শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে আগে ইসের বের করব, সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে। এখানে ক্যালকুলেটর দিয়ে আমরা বের করব 56কে 5 দ্বারা ভাগ দেবো। দেখো 56 তোমরা নরমালি যেটা করবা, এই 56 ভাগ 5, উত্তর হবে 11.2। তখন তোমরা এই ক উত্তর দিয়ে আসবা, পরে দেখবা যে পাইছো 0। ঠিক আছে? ক উত্তর এটা হবে না, তাহলে এটার রিয়েল উত্তর হবে 12, কারণ শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা। শ্রেণী সংখ্যা সবসময় কি হয়? পূর্ণ সংখ্যা। এর মানে দশমিকের পরে যাই থাকুক না কেন 12 লিখতে, 1 বেশি লিখতে হবে। যেমন 11.2 হইলে 12 লিখতে হবে, 11.3 হইলে 13 লিখতে হবে। দশমিকের পরে থাকলেও সেটা পূর্ণ সংখ্যা লিখতে হবে। ওকে? তাহলে আমরা সবসময় শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যা। আর দেখো মধ্যক, মধ্যক বের করার জন্য সবসময় মনে রাখতে হবে দুইটা একই জিনিস, যে মধ্যক বের করার জন্য উপাত্তগুলোকে সিরিয়াল করে সাজায় নিতে হবে। যদি এটাকে আমি সাজাই, দেখো প্রথমটা আমি সাজাই একটু করি। যেমন এখানে সবচেয়ে ছোট আছে 3, তাহলে আগে লিখবো 3, তারপরে লিখবো 4,
তারপরে লিখবো দেখো 5, 5-এর পরে আছে এখানে 8, 9, 5-এর পরে আছে 8, তারপরে আছে 9, তারপরে আছে 10, 11, লাস্টের দুইটা ঠিক আছে 10, 11। দেখো এখানে পদ সংখ্যা হচ্ছে, দেখো মাঝখানে কারা কারা আছে, এই দুই পাশ থেকে যদি তিনটা বাদ দাও, মাঝখানে থাকে শুধু 8, এর মানে 8 হইছে মধ্যক। আগে উপাত্তগুলোকে সিরিয়াল করে সাজায় নিতে হবে, ঠিক আছে? উপাত্ত আবার যদি মনে করো তাহলে দুই পাশ থেকে সমান সমান বাদ দেবো। এখন যদি এরকম হয়, যেমন 3 নম্বরটা দেখো জোড় সংখ্যক দিছি, যেমন এখানে দেয়া আছে 3 নম্বরের অঙ্কটা যখন বের করবা 3, পরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 8, 3, 4-এর পরে 8, তারপরে হচ্ছে 9, পরে 10, 11। দেখো এই যে এখানের ক্ষেত্রে দুই পাশ থেকে যদি বাদ দেই, দেখো এখান থেকেও সমান সংখ্যক বাদ দিতে হবে, এখানেও যে কটা বাদ এখানেও সেই কটা বাদ, এখানেও দুইটা বাদ এখানেও দুইটা বাদ, বা এখানেও তিনটা বাদ এখানেও তিনটা বাদ, এখানেও চারটা বাদ এখানেও চারটা বাদ। দেখো মাঝখানে কে থাকে, যেমন এখানে মাঝখানে ছিল 8, উত্তর 8, আর এখানে মাঝখানে থেকে দুইটা 8 এবং 9। যখন দুইটা মাঝখানে থাকবে তখন এই 8 আর 9 দুইটা যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, দুইটা যোগ করে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে মধ্যক পাবা। ওই যে আমরা যেটা শিখছিলাম n/2 তম পদের মান যোগ n/2 যোগ 1 তম পদের মান ডিভাইডেড বাই 2, ওই অঙ্কটা, ঠিক আছে? আমাদের পদ সংখ্যা যদি বিজোড় হয় তখন মাঝখান ইসের বিজোড় হইলে মাঝখানে থাকে একটা, আর জোড় হইলে মাঝখানে থাকে দুইটা, তখন দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিতে হয়। তারপর গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ধাপ আছে কয়টি? 4টি। গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ধাপ আছে 4টি। উপাত্ত সংখ্যা n বিজোড় হইলে মধ্যক পাওয়া যাবে একটি। এত এর পরিসর কত? দেখো পরিসর বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ দিয়ে 1 যোগ করতে হয়। এখানে সর্বোচ্চ আছে 29 আর সর্বনিম্ন আছে 18, ঠিক আছে? এর মানে 29 থেকে কি করবা, 18 বিয়োগ দিবা, 29 থেকে 18 বিয়োগ দিবা আর যোগ করবা আরো 1। ওকে, 29 থেকে 18 বিয়োগ দিয়ে 1 যোগ করে দিবা, তাইলে তুমি উত্তর পেয়ে যাবা। উনত্রিশ থেকে মানে পরিসর বের করবা, এত থেকে বিজোড় সংখ্যাগুলোর, এর মানে 1, 3, 5, 7, 9 যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, সরি 5 দ্বারা ভাগ দিবা, যেহেতু বিজোড় সংখ্যা নিচ্ছ। তারপর দেখো, তারপর সংবাদপত্র রেডিও থেকে তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে পাওয়া যাবে মধ্যক, ঠিক আছে? মধ্যবিন্দু পাওয়া যাবে। শ্রেণীর মধ্যমান পাওয়ার জন্য আমরা এটা করি। আর প্রচুরক শ্রেণী বের করি। 8 নম্বরের উত্তর কি হবে? 8 নম্বরের উত্তর সংবাদপত্র থেকে যেটা আমরা পাই রেডিও থেকে, এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। মনে করো সংবাদপত্র যেটা দেয় সেটা আবহাওয়া অফিস থেকে নিয়ে সংবাদটা দেয়, এর মানে হচ্ছে কি সংবাদপত্রের সংবাদটা আমরা মাধ্যমিক উপাত্ত। মনে করো একজন রিপোর্টার সংবাদ কালেক্ট করে, তারপরে সংবাদপত্রে ছাপা হয়, এর মানে কি রিপোর্টার যেই সংবাদটা কালেক্ট করে সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, আর সংবাদপত্রে যেটা আসে সেটা হচ্ছে মাধ্যমিক, মানে মাধ্যম হয়ে, ঠিক আছে? তারপর দেখো প্রচুরক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী, ঠিক আছে? এরকম এমসিকিউ গুলি আসে তোমাদের। এখন দেখো জ্যামিতিতে যাই, জ্যামিতি এখান থেকে ডিসকাস করি সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, জ্যামিতিটা এখান থেকে ডিসকাস করব, তার আগে আচ্ছা পিথাগোরাসটা পরেই করি, কিছুদিন আগে। যেমন একটি চতুর্ভুজ আঁকার জন্য কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়? 5টি। একটা চতুর্ভুজ আঁকার জন্য 5টা নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে কার? দেখো ট্রাপিজিয়ামের। আমি এখানে সংক্ষেপে ট্রা লিখে রাখলাম যাতে বুঝতে পারো, ঠিক আছে? ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আর ঘুড়ির 2 জোড়া সন্নিহিত বাহু সমান। সংখ্যাটা মনে রাখো, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। ঘুড়ির 2 জোড়া সন্নিহিত বাহু সমান, ঠিক আছে? ঘুড়ির 2 জোড়া সন্নিহিত বাহু সমান আর ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। আর দেখো এই 3 এবং 4 খুব একই জিনিস, একটা যদি বোঝো বাকিটা বুঝবা। বলছে এবিসিডি সামান্তরিকের একোণ সমান 60 ডিগ্রি। দেখো আমি যদি একটা সামান্তরিক আঁকি, সাপোজ এটা সামান্তরিক আঁকলাম, নাম দিলাম এই এ বি, এটা সি, এটা ডি। দেখো এই এমসিকিউ শেখার আগে মনে রাখতে হবে এই সামান্তরিক বলো রম্বস বলো সবারই এই দুইজনই তো কোণ আসবে।
এই একোণ আর সিকোণ সমান, এটা যদি হয় 60 ডিগ্রি, খেয়াল করো আমি অঙ্কের সিকিউর কোশ্চেনে পরে যাই, এটা যদি হয় 60 ডিগ্রি তাহলে এটাও হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এই দুইটা একই মাপ হবে, এটাও 60 ডিগ্রি হলে এটাও হবে 60 ডিগ্রি, দুইটা মাপই সমান, মানে একোণ আর সিকোণ সমান। একইভাবে বিকোণ আর দ্বিকোণ সমান। তাহলে একোণ যদি 60 ডিগ্রি বলা থাকে তখন বিকোণ কেমনে বের করবো? দেখো বিকোণ বের করার জন্য এই 180 ডিগ্রি থেকে, দেখো বিকোণ বের করার জন্য 180 ডিগ্রি থেকে আমরা 60 ডিগ্রি বিয়োগ দেব। 180 থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ দিই তাহলে হয় 120 ডিগ্রি। এর মানে আমাদের, খেয়াল করো সবাই, এর মানে আমাদের বিকোণের মানও 120 ডিগ্রি, দ্বিকোণের মানও 120 ডিগ্রি। এখন দেখো আমাদের কোশ্চেনটা কি বলছে, এবিসিডি সামান্তরিক বা রম্বস যদি হয়, একোণের মান 60 ডিগ্রি, যে একোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এবিসি কোণ মানে এবিসি কোণ মানে এই কোণটা বের করতে বলছে। তাহলে এই কোণের মান হবে কত? 180 বিয়োগ 60, এর মানে 120 ডিগ্রি। ওকে, তাহলে আমরা 120 ডিগ্রি পেয়ে গেলাম। আবার মাঝে মাঝে বলে কি বিকোণ আর দ্বিকোণের মান কত, তাহলে বিকোণও যদি 120 ডিগ্রি হয় আর তাহলে দ্বিকোণের মানও কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি, কারণ বিপরীত কোণ সমান। সামান্তরিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণ সমান হয়, মনে রাখবা সামান্তরিকের বিপরীত বাহু বিপরীত কোণ সমান। ঠিক তেমনি ভাবে দেখো আমরা যদি রম্বস বলি, রম্বসেরও বিপরীত বাহু, রম্বসেরও বিপরীত কোণ সমান থাকে, আর বিপরীত বাহু সমান থাকে আয়তের। এই হিসাবগুলি মনে রাখো, যে তাইলে একটা সামান্তরিকের কোণগুলি দেওয়া থাকলে পারবা না সবাই বের করতে? এখানে যে দুইটা কোণের যোগফলও যদি বলে বিকোণ আর দ্বিকোণ, এগুলি একটু ভাইবা চিন্তা ছবি এঁকে এঁকে করবা। আমি যেরকম ছবি এঁকে দেখাচ্ছি ঠিক একইভাবে ছবি এঁকে এঁকে তোমরা করবা। যেমন এবিসিডি সামান্তরিকের বা রম্বসের 3 আর 4 একই রকম, জাস্ট নিয়ম দুইটা মান আলাদা করে দিয়ে আমি শিখেছি দুইটা, ঠিক আছে? তাহলে বিসি দ্বিকোণের মান মানে একটা যে কোনো কোণের মান দেয়া থাকবে, তুমি আগে ও সামান্তরিক আকার পরে এই সিরিয়াল করে বসাবা, এরপরে যদি বি এখানে বসাও তাহলে সি এখানে বসাবা, ডি এখানে। আবার যদি যে সিরিয়াল করে চারপাশ দিয়ে ঘুরে আসবা বিন্দু বসাই দিকে। ওকে, যেমন এখানে দেখো 5 নম্বরে বলছে কি সামান্তরিক বা রম্বসের একটি কোণ 8 ডিগ্রি হলে বিপরীত কোণ কত ডিগ্রি? তাহলে বিপরীত কোণ জানি আমরা সমান, তাহলে 8 ডিগ্রি হলে বিপরীত কোণ হবে 8 ডিগ্রি। আবার দেখো এই একটি কোণ যদি 75 ডিগ্রি হয়, সন্নিহিত অপর কোণ, সন্নিহিত কোণ কারে বলে? দেখো দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে, যেমন একটু তাকাও সবাই, আমি যদি বলি ডি এ বি, এর ভিতরে এবি বাহুটাও আছে এডি বাহুটাও আছে। আবার যদি বলি এ বি সি, এর মধ্যে দেখো এবি বাহুটাও আছে বিসি বাহু আছে, এর মানে কি এই একোণ আর বিকোণের মধ্যে এবি বাহুটা হচ্ছে সাধারণ বাহু। আমি যদি বলি ডি এ বি তখনও এবি বাহুটা থাকে, আবার যদি বলি এ বি সি তখনও এবি বাহুটা থাকে। এর মানে একোণ আর বিকোণকে কি বলা হবে? সন্নিহিত কোণ। তাকে বলছে সন্নিহিত কোণের একটা যদি, দেখো সন্নিহিত কোণের একটা যদি হয়, মাঝখানে দাগ দিতেছে কেন? আমার এখানে কিন্তু নাম ওঠে, সাবধান। আমি কিন্তু অ্যানোটেশন এখানে অফ করে দেই নাই, অ্যানোটেশনটা আমি করে রাখছি। অ্যানোটেশনটা মূলত তোমাদের ভালোর জন্যই দেওয়া, যেমন অ্যানোটেশন দিয়েও কিন্তু আমি টাইপ করতে পারি। যেমন দেখো অ্যানোটেশন, যেমন রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য, এগুলি দরকার নেই এখন। দেখো রম্বসে একটি বা সামান্তরিকের একটা কোণ যদি 75 ডিগ্রি হয়, ঠিক আছে, অ্যানোটেশনে এটা মূলত আমি মার্ক করে, তোমরা মার্ক করে দেখাবা সেই জন্য, কিন্তু তোমরা যদি করো, আমি অ্যানোটেশনের বাইরে থেকে কাজ করতেছি। দেখো রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল পরে দেখো, সামান্তরিক বা রম্বসের একটি কোণ যদি দেয়া থাকে তাহলে সন্নিহিত অপর কোণ যদি বের করতে বলে তখন 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ দিয়া সন্নিহিত কোণ বের করবে, আর বিপরীত কোণ বের করতে বলে যা দেয়া থাকবে তাই উত্তর, ঠিক আছে? সন্নিহিত মাঝে মাঝে এরকম করে কোশ্চেন গুলি করে। তারপর দেখো একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা পরীক্ষায় প্রচুর আসে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু, দেখো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমি সূত্রটা এখানে লিখলাম, যদিও বাংলা লেখা অনেক অসুবিধা। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, বা এটাকে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেকও বলে। দুইটা জিনিস বলে, দেখো
হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বা কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। তাহলে কর্ণদ্বয় কারা কারা আছে? 8 আর 9। তাহলে 8 আর 9 গুণ করলে কত? 8 9 72। 72 কে যদি 2 দ্বারা ভাগ দাও তাইলে উত্তর পাওয়া যাবে 36 দুগুণে 72। এর মানে আমরা উত্তর পেয়ে গেলাম। তাইলে এটা প্রচুর আসে পরীক্ষায়। রম্বসের ক্ষেত্রফলের সূত্র, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তারপর দেখো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু যদি এ আর বি হয়, লম্ব দূরত্ব এইচ হলে ক্ষেত্রফল বের করো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এরকম, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। আর এই যে দেখো দুইটা এ আর বি যোগ করে যদি 2 দ্বারা ভাগ দেয়, এটাকে যারা বোঝায় গড়। দেখো এই সমান্তরাল বাহুদ্বয়ের গড় গুণন উচ্চতা এইভাবে বলে। এই দুইটা সংজ্ঞা দুই ভাবে পরীক্ষা আসে। তোমরা দেখবা বিভিন্ন বোর্ডের এমসিকিউ গুলো যদি করো, রিসার্চ করো, তাহলে তুমি দেখবা তাহলে এ আর বি হচ্ছে বাহু, সমান্তরাল বাহু। তাহলে এ আর বি কে যোগ করে, দুইটা জিনিসকে যোগ করে 2 দ্বারা ভাগ দেওয়া মানে গড় বোঝায়। আর তিনটা জিনিস যোগ করে 3 দ্বারা ভাগ দেওয়া বলতে গড় বোঝায়। ওকে, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের গড়, গড় বলতে বোঝাইছে a প্লাস বি ভাগ 2, আর সাথে থাকে উচ্চতা। এই 2টা কিন্তু a প্লাস বি এর নিচে ভাগ হয়ে কি হয়ে গেছে? গড় হয়ে গেছে। তারপরে দেখো এখন যদি অঙ্ক আসে তোমাদের যে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু আছে 8 আর 8 আর 11, ওদের লম্ব দূরত্ব 6 একক, মানে উচ্চতাটা, উচ্চতা মানে লম্ব দূরত্ব, ঠিক আছে, ক্ষেত্রফল। তাহলে এই সূত্রে বসায় দিবা হাফ, এর জায়গায় বসবে 8, বি এর জায়গায় বসবে 11, আর হচ্ছে লম্ব দূরত্ব মানে হচ্ছে এইচ, মানে 6, এইচ এর জায়গায় বসবে 6। তাইলে উত্তর পেয়ে যাবা। ওকে, আশা করি পারবা সবাই সূত্র দিয়ে বের করতে। সূত্রটা মনে রাখো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা বা লম্ব দূরত্ব, মানে সমান্তরাল বাহুদ্বয়ের এইচ মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা বোঝানো হয়েছে এখানে। তারপর দেখো এই দুটো আমি পরে আসতেছি, একটু পরে, এটা পড়ানোর পরে তোমরা ভালো বুঝবা। আয়ত বা সামান্তরিকের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সবাই জানো। আর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর সামান্তরিকের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ না, ভূমি গুণন উচ্চতা। এটার আর একটা সূত্র আছে, কিন্তু এই ভূমি না লিখে এখানে কর্ণ লিখে, কর্ণ, কর্ণ গুণন কর্ণের উপর লম্ব অঙ্কিত উচ্চতা, মানে কর্ণের উপর যদি লম্ব আঁকা হয় সেটাও বোঝায়। তবে তোমাদের কর্ণ দিয়ে আসবে না, আসবে ভূমি গুণন উচ্চতা, এটা দিয়ে যদি আসে পরীক্ষায়। আর আয়তকার ঘনবস্তুর তল হচ্ছে কতটি? 6টি, মানে একটা ইটের 6টা তল, ঘনবস্তুরও 6টা তল। আর ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, যেই সূত্রটা আমরা ইউজ করছি ওই যে 6টি তলের ক্ষেত্রফল বের করার জন্য, ঠিক আছে, সমগ্র তল বা 6টি তলের ক্ষেত্রফল একটা ঘরের, দেয়ালের বা চৌবাচ্চার, ওগুলি করার জন্য আমরা ইউজ করছি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। আর আয়তন যখন বের করি তখন হচ্ছে এবিসি। স্যার, বলো। স্যার আমি যদি এখানে আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল যদি লিখি 6a, 6a স্কয়ার হবে? না, 6a স্কয়ার পরেটা, এই যে ঘনক, এই যে পরে আসতেছি আমি, যখন এই ঘনকে যাবো তখন দুইটা মিল করে দেব। দেখো এটা হচ্ছে ঘনবস্তু, ঘনবস্তু মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা। আর ঘনক বলতে বোঝায় যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই রকম মাপ। দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আয়তকার। দেখো সবকিছু সমান। হ্যাঁ, এটা হচ্ছে ঘনবস্তু, দেখো খুব ভালো করে খেয়াল করো। আর এটা হচ্ছে ঘনক, ঘনকের 6টা তল সমান হয়, ঠিক আছে, ঘনকের 6টা তলই সমান। এই জন্য তখন সমান হচ্ছে হয়। একটা পৃষ্ঠের ক্ষেত্রফল a স্কয়ার আর 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার। আর ঘনকের আয়তন হচ্ছে a কিউব, a ইনটু a ইনটু a। মানে আমি করছি কি, সূত্র লিখছি, একটা উদাহরণ দিয়েছি, আবার এখানে সূত্র লিখছি, উদাহরণ দিয়েছি, এইভাবে করে চিত্র সাজাইছি। দেখো আচ্ছা, আয়তকার, বুঝছি। একটা হচ্ছে আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু, আর একটা হচ্ছে ঘনক। দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা খেয়াল করে সবাই। তাহলে আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? কারণ ওর তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা, এই জন্য 2 ইন্টু এবি বিসি সিএ। যেমন দৈর্ঘ্য যদি দেখো এরকম যদি একটা মাপ দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা? এই প্রথমটাকে ধরবা দৈর্ঘ্য, পরেরটাকে ধরবা প্রস্থ, পরেরটাকে ধরবা উচ্চতা, এরকম সিরিয়ালি দেওয়া থাকে, ঠিক আছে। আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এই যে এখানে সূত্র বসায় দিবা, 2 ইন্টু এর জায়গায় বসাবা 6, বি এর জায়গায় বসাবা 5, আবার যেখানে সি আছে সেখানে বসাবা 4।
ঠিক আছে, এ দ্বারা দৈর্ঘ্য বোঝায়, বি দ্বারা প্রস্থ বোঝায়, সি দ্বারা উচ্চতা বোঝায় সবসময়। এটা তোমাদের 19ও কিন্তু এই ধরনের ম্যাথ করতে হবে। আর দেখো ঘনকের 6টা পৃষ্ঠ সমান থাকে। ঘনক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই রকম মাপ। তাহলে তার একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, আর 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। ওকে, 6a স্কয়ার। 6টা পৃষ্ঠ, একটা ঘনকের তো 6টা পৃষ্ঠ, ইটের মতো ঘনকেরও 6টা পৃষ্ঠ থাকে। আর আয়তন যদি বের করি, আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে a ইন্টু a ইন্টু a, মানে 3টে গুণ করলে কি হয়, a কিউব। এখানে যেরকম ABC গুণ হয়েছে, আর এখানে তো b এর জায়গায় a বসবে, c এর জায়গায় a বসবে, তাহলে a ইন্টু a ইন্টু a মানে a কিউব। এখন দেখো একটা ঘনকের ধার, দেখো বাহুর দৈর্ঘ্যকে মাঝে মাঝে ধার বলা হয়, ঠিক আছে, ধার বা কিনারা। একটা ঘনকের ধার যদি বলা থাকে 3.5, এর মানে এই এর মান দেয়া আছে 3.5। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারবে না এরকম করে, এই 6a স্কয়ার দিয়ে বের করবে। এইটা বের করছি আমরা, সমগ্র তলের ক্ষেত্রফল যে এটা 6a স্কয়ার। ঠিক আছে, ঘনক যেহেতু বলা আছে শুরুতে আমাদের, আর এটা আছে এর মাপ, মনে রাখো। যেমন এই যে নিচে আরেকটা সিজন এই দিছি, কারণ ঘনকের এমসিকিউটা সবচেয়ে বেশি আসে। এই যে 2 ইন্টু এবিবিসি সি, এটা দেখবে খুব কম আসে, একবার দুবার আসতে পারে। কিন্তু এই যে ঘনক দিয়ে আসছে, মনে করো বাবা 10 বার 15 বার 20 বার এরকম আসছে। তাহলে ঘনকের ধার যদি যেটা দেয়া থাকে 3.5 দেয়া থাকতে পারে, 4 দেয়া থাকতে পারে, √5 দেয়া থাকতে পারে। কারণ আমরা যখন এই এর উপরে a স্কয়ার আছে, তখন √5 দেয়া থাকলেও সমস্যা নাই, এই রুটের সাথে স্কয়ার কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যখন বের করতে বলবে আমাদের, তখন হয়ে যাবে এইভাবে করে করব। তারপর দেখো ঘুড়ি বা ট্রাপিজিয়ামের, মনে রাখবা ঘুড়ি বা ট্রাপিজিয়ামের সবার 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঘুড়ি বা ট্রাপিজিয়াম সকলেরই 4টা কোণের যোগফল 360 ডিগ্রি বা 4 সমকোণ বা 2 সরলকোণ। 360 ডিগ্রি বা 4 সমকোণ বা 2 সরলকোণ। আর চতুর্ভুজের অন্তস্থ কোণের বা 4টি কোণের সমষ্টি। অন্তস্থ কোণগুলো সমষ্টি মানে একটু ভাষা ঘুরে দেয়, কিন্তু উত্তর তুমি জানো যে ট্রাপিজিয়ামের বা ঘুড়ির 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ বা 2 সরলকোণ। ঠিক আছে, এটা মনে রাখো, 4 নং 36 মানে 360 ডিগ্রি এটা। তারপর দেখো বর্গের এক বাহুর দৈর্ঘ্য, একটা ওই যে এর ভিতরে দেখাইছিলাম, খুব ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। বর্গের এই বাহুটা যদি a হয়, তাহলে 4টা বাহু a হবে। এটা মনে করো বর্গ, তার 4টা বাহু সমান। এখন কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে বলে, খেয়াল করো, কর্ণের দৈর্ঘ্য বের করতে বললে হয় a√2, মনে রাখবা বর্গের বাহু a হইলে কর্ণের দৈর্ঘ্য a√2। এই যে দেখো, কোন বর্গের বাহুর দৈর্ঘ্য a একক হলে কর্ণের দৈর্ঘ্য হবে a√2, অথবা √2 লিখে দেখো, এই এটা কিন্তু বাইরে, দেখো এটা কিন্তু রুটের ভিতরে নাই, √2 এর ভিতরে নাই, বাইরে আছে দেয়া। এর মানে আমাদের যদি বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2a বা a√2, যে কোনো ভাবে পরীক্ষা দেয়া থাকতে পারে। এ দিলে দেখবা রুটের ভিতরে আছে না বাইরে আছে, সাবধান। আর কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, এটা মনে রাখি, এটা পিথাগোরাসের ভিতরে আছে। কোন বর্গক্ষেত্র মানে ওই সম্পর্কের সাথে, কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। আর বর্গ বা রম্বসের পরিসীমার সূত্র 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। আর বর্গের ক্ষেত্রফল আছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আর এই রম্বসের ক্ষেত্রফল দেখো, আমি যেখানে উল্লেখ করে দিচ্ছি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অথবা কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, যে কোনোটা পরীক্ষা আসতে পারে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বা কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। আর বাহুর মাপ দেওয়া থাকলে তো এগুলি পারবাই। আর চতুর্ভুজের এগুলি দরকার নাই, ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এগুলি আলোচনা হয়েছে। এখানে দেখো দুইটা এমসিকিউ আমরা বাদ দিয়ে আসছিলাম, এই যে একটা ঘুড়ির পরিসীমা, অসমান বাহুদ্বয়ের অনুপাত, দেখো দুইটি সেম কোশ্চেন। একটা ঘুড়ির পরিসীমা, ওই যদি অনুপাত দেয়া থাকে 2.1 3.2, তাহলে ঘুড়িটি আমি দেখাই। তাহলে ঘুড়ির যেহেতু অসমান বাহুদ্বয়ের অনুপাত 2:1 আছে, তাহলে একটা বাহু ধরবা 2x, আর একটা বাহু ধরবা 1x। যেহেতু 1 দেয়া আছে, 1 না লিখলেও চলে, তারপর বোঝার জন্য আমরা লিখলাম যে 2:1। তাহলে ঘুড়ির পরিসীমা সামান্তরিকের পরিসীমার সূত্রের ক্ষেত্রে কিন্তু সেম। পরিসীমার সূত্র হবে কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে এখানে 2x, দেখো 2x যোগ 1x, 1x। এই ঘুড়ির পরিসীমার মান দেয়া আছে আমাদের কত, এই ঘুড়ির পরিসীমা দেয়া আছে 18, এর মানে সমান সমান হবে 18 আমরা যদি করি। তাইলে দেখো এখানে যোগ করলে কত হয়, 2 আর 1 3x, 3x এর সাথে 2 গুণ করলে হয় 6x। তাহলে এর মানে বের হয় 6x সমান 18, 6x সমান
18 মানে পরিসীমা দেয়া আছে, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপরে আমরা এখানে x এর মান যদি বের করি, দেখো 18 কে যদি 6 দ্বারা ভাগ দেই তাহলে হয়ে যাবে আমাদের 3। 18 কে 6 দ্বারা ভাগ দিলে হয়ে যাবে 3, দেখো 3। এর মানে একটা বাহু ধরছি 2x, তাহলে বড় বাহুটা হচ্ছে 2 ইনটু x এর মান 3, 3 দুগুণে 6, আর ছোট বাহুটা ধরছিলাম 1x, তাহলে 1 ইনটু 3, 1 ইনটু 3 মানে 3 একে 3। ঠিক আছে, এই একইভাবে কিন্তু পরেরটাও করবা তোমরা। আমি এটা এই পরিসীমার সূত্র শেখানোর পরে বলছিলাম যে আলোচনা করব। যদি কখনো বাহুর অনুপাত বলা থাকে, দেখো বাহুদ্বয়ের অনুপাত বলা থাকে, তখন কি করবা এটা। আর দেখো বর্গের যেটা বলছি, বর্গর যদি বাহুর দৈর্ঘ্য বলা থাকে, খেয়াল করো সবাই, সবাই নোট নিতে পারো, সবাই খাতায় লেখো। যদি বর্গের বাহুর দৈর্ঘ্য বলা থাকে তখন 2√2 বা √2a যে কোনো একটা। আর যদি কর্ণ বলা থাকে, কর্ণ বলা থাকলে, দেখো বর্গের যদি কর্ণের মাপ দেয়া থাকে, সাপোজ মনে করো এই একটা বর্গ, বর্গের আমার কর্ণের মাপ দেয়া আছে, মনে করো কর্ণের মাপ দেয়া আছে d। সবাই খেয়াল করো, কর্ণের মাপ দেয়া আছে সাপোজ মনে করো d, কর্ণের মাপ দেয়া আছে d। তখন যদি তোমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলে, তখন কর্ণকে 2 দ্বারা ভাগ দিবা। ঠিক আছে, কর্ণকে 2 দ্বারা ভাগ দিয়ে √2 করবা, তাইলে তুমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। ঠিক আছে, এটাই। আর যদি একটা বর্গের পরিসীমা দেয়া থাকে, বাহুর দৈর্ঘ্য কেমনে বের করবা? 4 দ্বারা ভাগ দিবা। খেয়াল করো, বর্গের পরিসীমা যেহেতু বা রম্বসের পরিসীমা যেহেতু 4 ইনটু 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে 4 দ্বারা ভাগ দিতে হবে। মাঝে মাঝে তোমার রম্বসের পরিসীমা দিয়ে বর্গের পরিসীমা দেয়া থাকে, বলে ক্ষেত্রফল নির্ণয় করে, তখন বর্গের পরিসীমাকে 4 দ্বারা ভাগ দিয়ে বাহুর দৈর্ঘ্য বের করবা। আর বর্গের ক্ষেত্রফল হবে কি? বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এভাবে করে এটা এগুলি করবা। আমাদের লাস্ট পার্ট হচ্ছে এখন বীজগণিত পার্টটা আলোচনার হবে না, জাস্ট আমি দেখো তোমাদের পিথাগোরাস কিছুদিন আগে আমি ডিসকাস করছি, দেখে আমি আর পিথাগোরাসে বেশি আলোচনায় যাব না, তবে কিছু পার্ট গুলি আমি একটু ধরাই দেই, নাহলে পরীক্ষায় তোমরা আবার এগুলি ভুলে যাইতে পারো। ঠিক আছে, গেল কি পিথাগোরাস? হাফ ইয়ারলি এই যে পিথাগোরাস, দেখো পিথাগোরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক। ঠিক আছে, তিনি সমকোণী ত্রিভুজের উপরে কতগুলি সূত্র প্রদান করেন। আর পিথাগোরাসের ত্রিভুজের আমরা জানি অতিভুজ মানে এসি যদি হয় তাহলে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এই পিথাগোরাসের উপপাদ্য আমরা শিখছি। এখানে এমসিকিউ গুলি একটু খেয়াল করো। একটা সমকোণী পিথাগোরাসের একটা সমকোণী যে ত্রিভুজ আলোচনা করেছেন, এখানে একটা কোণ হচ্ছে সমকোণ। এগুলির একদম ডিটেইলস ভিডিও আমার ইসে দেখবে দেওয়া আছে, ইসে ওইখান থেকে তোমরা দেখে নিও। তোমাদের এটা সবার গ্রুপেই দেওয়া আছে, যদি না পাও ইউটিউবে গিয়ে খোঁজ করে দেখতে হবে। যেমন দেখো, বৃহত্তম বাহুকে বলে অতিভুজ। পাইছি স্যার, আমি পিথাগোরাসে পাইছি। দেখো একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। ওকে, আর একটা থাকে সমকোণ, এই বিকোণটা সমকোণ, আর এ কোণ আর সি কোণ এটাকে বলে সূক্ষ্মকোণ। এখানে এই এ কোণটাকে আর সি কোণটাকে বলে সূক্ষ্মকোণ, আর বি কোণটাকে বলে সমকোণ। ঠিক আছে, এর মানে এই বি কোণের মান 90 ডিগ্রি ফিক্সড। দেখো এখান থেকে একটু দেখো সবাই, সূক্ষ্মকোণ দ্বয়ের একটা যদি 40 ডিগ্রি হয়, এর মানে এটা যদি 40 ডিগ্রি হয়, দেখো এই কোণের মান কত ডিগ্রি বের করতে বলছে। দেখো এই কোণের মান বের করার জন্য আমরা কি করব? 90 ডিগ্রি থেকে এই 40 ডিগ্রি বিয়োগ দেব। 40 ডিগ্রি যদি বিয়োগ দিই তাহলে আমরা পেয়ে যাই 50 ডিগ্রি। ঠিক আছে, এর মানে আমাদের 50 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। সূক্ষ্মকোণ দ্বয়ের একটা যদি 40 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আর দেখো সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য, এই দুইটা এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। দেখো সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 4 ডিগ্রি হলে, দেখো সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য, এটা দিয়ে এমসিকিউ অনেক দেখবা আসছে। ক্ষুদ্রতম কোণ কত, বৃহত্তম কোণ কত। তাহলে বৃহত্তম কোণ যখন বের করবা, দেখো সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ দুইটা যোগ করলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। দেখো এ কোণ আর সি কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়।
আর বিকোণ 90 ডিগ্রি, এই মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এক সরল কোণ। এখন দেখো বড় কোণ বের করার জন্য এই 90 ডিগ্রির সাথে পার্থক্য যদি 4 বলে, 4 যোগ করে 2 দ্বারা ভাগ দিবা। দেখো এই শর্ট টেকনিকটা মনে রাখো সবাই, খুবই ইম্পর্টেন্ট। যদি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য বলা থাকে, তাহলে বড় কোণ বের করতে চাইলে 90 ডিগ্রির সাথে ওইটা যোগ করে পার্থক্যটা যোগ করবে, যে পার্থক্য যোগ করে 2 দ্বারা ভাগ, ঠিক আছে। আর যদি ছোট কোণ বের করতে বলে, তখন 90 ডিগ্রি থেকে পার্থক্য বিয়োগ দিবা। ছোট তো ছোটই, এর মানে বিয়োগ হবে, মনে রাখবা। ছোটর ক্ষেত্রে বিয়োগ, বড়র ক্ষেত্রে যোগ, ঠিক আছে। বড় কোণ বের করতে বলে 90 ডিগ্রির সাথে পার্থক্য যোগ করে 2 দ্বারা ভাগ, আর ছোট কোণ বের করতে বলে 90 ডিগ্রি থেকে পার্থক্য বিয়োগ করে 2 দ্বারা ভাগ। একটা হচ্ছে যোগ করে, একটা হচ্ছে বিয়োগ করে, ঠিক আছে। খুব দ্রুত তুমি বের করে ফেলতে পারবা। এটা গেল একটা জিনিস। আর দেখো এই যে এই নিয়মটা তো সবার মনে আছে, 3 4 5, 5 12 13, আর এটাকে দ্বিগুণ করলে 6 আর 10। এই বড় যে বাহুটা আছে 5 13 10, এগুলো হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে বড় বাহুগুলি। আর বাকি দুইটা বাহুর মধ্যে একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ইসের একটা ভূমি, একটা উচ্চতা বা লম্ব, যেটাই বলে উচ্চতা বা লম্ব যাই বলি। আর একটা হচ্ছে ভূমি বা সমকোণ সংলগ্ন বাহু বলে। মাঝে মাঝে এরকমও দেয়, অতিভুজ 13 আছে, ভূমি 12 আছে, উচ্চতা নির্ণয় করো, বা যে কোনোটা বের করতে বলতে পারে, ভূমি বের করতে বলতে পারে। তাহলে আমাদের অতিভুজ স্কয়ার এই সূত্র বসাবো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার বসায় আমরা এইভাবে করে মান বের করবো। যেমন দেখো অতিভুজের মান 13 স্কয়ার মানে 169, এখানে ইংলিশে লিখতে হবে এই এই জায়গাটায়। 12 স্কয়ার মানে স্কয়ার হবে, 12 স্কয়ার মানে হচ্ছে এখানে হবে 144, আর উচ্চতা স্কয়ার, উচ্চতা স্কয়ার 144 বাম পাশে এনে বিয়োগ করবা, বিয়োগ করলে 25 আসে উচ্চতার মান। স্কয়ার ওই পাশে নিয়ে কি করে দিবা, রুট করে দিবা। দেখো আমরা উচ্চতাকে আগে আনছি, এই 25 কে ডান পাশে নিছি, পরে স্কয়ার ওই পাশে নিয়ে রুট করে দিয়ে আমরা উচ্চতা বের করে ফেলছি। তাহলে আমাদের এরকম সূত্র দিয়ে বা এরকম একটা ত্রিভুজ দেয়া থাকতে পারে। মনে করো একটা ত্রিভুজ তোমাকে নাম দিয়ে দিল এ, এরকম মাঝে মাঝে দেয়া থাকে, দেখবে এ বি সি। এখানে তোমাকে বললো এটার এই মাপটা মনে করো 5, এই মাপটা মনে করো 12। এরকম দেওয়ার পরে তোমাকে বলতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে, হাফ ইন্টু, খেয়াল করো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি। ভূমি মানে কত আছে দেওয়া 12, আর উচ্চতা দেওয়া আছে কত 5। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলও আসতে পারে। আবার বাহুর দৈর্ঘ্য যদি বেরও করতে বলে, আবার বাহুর দৈর্ঘ্য দিয়ে থাকলে এই ক্ষেত্রফল বের করতে বলে। এটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। এটা দ্বারা বোঝায় ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমাদের বের করতে বলতে পারে, বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে পারে। এই ক্ষেত্রফলগুলি আমি এখানে আলোচনা করে করা হয় নাই, এমসিকিউ শীটের ভিতরে আছে আলোচনা। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের যেগুলি আছে এগুলি খুব ভালো করে তোমরা সবাই প্র্যাকটিস করবা, ঠিক আছে। কারণ এখানে জ্যামিতি থেকে যে কোনো এমসিকিউ গুলি আসতে পারে। আমি যেগুলি আলোচনা করছি তা যদি খেয়াল রাখো, তোমাকে তুমি ম্যাক্সিমাম পার্টগুলি পারবা। কারণ এখানে তো একসাথে সবগুলি আলোচনা একটু সময় লাগে, যে তারপর আমি মোটামুটি তাড়াতাড়ি করে হইলো অনেক দূর টেনে গেছি। যতটুকু আলোচনা করা হয়েছে ততটুকু যদি ভালো করে মনে রাখতে পারো, তাতেও অনেকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। এখানে যেমন এই পেজটা পাওয়াতে তোমাদের সুবিধা হয়েছে। ও তোমাদের বীজগণিত থেকে ভগ্নাংশ তো পারবাই, ভগ্নাংশ। আর এখান থেকে তোমাদের এই যে মান নির্ণয় থেকে সহজে আসবে, মান নির্ণয় এগুলো থেকে সমস্যা হবে না। এগুলি তোমাদের আলোচনা হয়েছে, এত টেনশনের কিছু নাই। মনোযোগ দিয়ে ক্রিয়েটিভ গুলি ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকটা চ্যাপ্টার। স্যার হ্যাঁ বলো। স্যার এমসিকিউ একটু স্ক্রিনশট দিয়ে দেন তো গ্রুপে। এগুলো স্ক্রিনশট তো দেয়া আছে গ্রুপে একদম সবগুলি, কোনটা নতুন টপিকস না তো, এগুলো তো আগে শিখাইছি, এগুলো আবার জাস্ট রিভিশন করাচ্ছি। যেমন তিনি কত শতাব্দীর স্যার গ্রিক দার্শনিক, এমসি ঠিক আছে। আর পিথাগোরাসের উপপাদ্য কিসের, পিথাগোরাসের মূল এটা কই রাখলাম দেখি, পিথাগোরাসের আরেকটা পেজ আছে, দাঁড়াও এক মিনিট। স্যার এমসিকিউ কি 20টা আসবে? হ্যাঁ এমসিকিউ এমসিকিউ কি তোমাদের 20টা 20টা আসবে? ম্যাথের এমসিকিউ পারাই তো টাফ, অন্য সাবজেক্ট হইলে সমস্যা নেই। যেমন দেখো এখানে একটু তাকায় দেখো সবাই, এটা এই একটা আছে, কোন বাহুগুলোর অনুপাত যদি 3 4 5 হয়, 6 8 10 হয়, 5 12 13, তিনটা সিরিয়াল মনে রাখবা। এই বড় বাহুটা মানে অতিভুজ,
তাহলে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা যায়। আর যদি এ এ এ রুট 2 খেয়াল করো 1 1 রুট 2 অথবা এ এ এ রুট 2 দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা যায়, এগুলো এমসিকিউ তে আসে। বা সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য এত হইলে কিভাবে বের করে, ঠিক আছে? এই ধরনের এমসিকিউ গুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর আমি তো সবগুলো আলোচনা করছি এখানে। আর দেখো কোন ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে ত্রিভুজটাকে বলে সমকোণী ত্রিভুজ। দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তার অপর একটা কোণও 90 ডিগ্রি হবে। তার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুইজনে যদি 90 ডিগ্রি নিয়ে যায় তাহলে বাকি আরেকজনে অবশ্যই 90 ডিগ্রি পাবে ভাগ, ঠিক আছে? তারপরে এগুলি সব পারবা। এখানে এইখান থেকে দেখো চিত্রগুলি, যেমন এটা যদি 6 হয়, এটা যদি 10 হয়, এই বিসি মানে হবে 8। এর মানে বিসি বের করতে বলছে, দেখো আমাদের 8। তারপর বলছে এটার পরিসীমা, দেখো ত্রিভুজের পরিসীমা কেমনে বের করে খেয়াল করো। যারা ত্রিভুজের পরিসীমা পারো না তারা পরিসীমা কেমনে বের করবে দেখো। ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র হচ্ছে বাহুগুলি যোগ করে দাও, এই 6 আর 8 যোগ করো, কত হয়? 6 আর 8 যোগ করলে হয় 14, 14 আর 10 যোগ করলে হয় 24, এই যে 24। ওকে, তাহলে এরকম এমসিকিউ আসতে পারে। যেমন এই দেখো এই বাহুটাও 3, এই বাহুটাও 3, তাহলে আমরা একটু আগে শিখছিলাম দুইটা বাহু যদি সমান হয় এ এ, তাহলে বাকি বাহুটা হয় এ রুট 2। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো প্রত্যেকটা কথার কারণ কি। যেমন এখানে যদি এই বাহুটা 3 হয়, এই বাহুটা যদি 3 হয়, তাহলে এসি এর মান হবে 3 রুট 2, মানে ওই যে এ এ এ রুট 2, ঠিক আছে? আবার নিচের চিত্র 3-এ দেখো 1 1 হয়, তাহলে এটা হবে 1 রুট 2। আর এটা কোনো সিরিয়াল মেলে না, তাহলে আমরা লিখবো কি রুট ওভার দৈর্ঘ্য লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার মানে 1 স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার সূত্র দিয়ে করবা। জাস্ট আমি মানটা সংক্ষেপে বের করা দেখাইছি। এই যে এটা হচ্ছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, আর এই রুটটা আছে কোথায়, ওই যে অতিভুজ স্কয়ারের যে স্কয়ারটা আছে এটা ওই পাশে গিয়ে রুট হয়ে গেছে। তাহলে এটা কাটাকাটি করলে 1 যোগ এখানে 3 এর উপর স্কয়ার করলে হয়ে যায় 3। এর মানে হচ্ছে এখানে দেখো 3 আর 1 যোগ করলে হয়ে যায় উত্তর এটা রুট ওভার 4, মানে উত্তর হয়ে যায় 2। এটার উত্তর হচ্ছে 2। তাহলে 1 রুট 3 হইলে এটার উত্তর 2, 1 1 হইলে 1 রুট 2 বা শুধু রুট 2, আর 3 3 হইলে 3 রুট 2। আর ক্ষেত্রফল তো বের করতে আশা করি সবাই পারবা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এখানে যেমন 3 ইনটু 3, 3 ও ভূমি উচ্চতা ও ভূমি, আর এখানে 1 1 হইলে হাফ ইনটু 1 ইনটু 1 মানে হাফ। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। আর এইটাও মনে রাখো একটা ত্রিভুজের মধ্যমা থাকে 3টা, সমকোণী ত্রিভুজেরও মধ্যমা 3টা। আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। গ্রিক দার্শনিক ছিলেন, এগুলা সবই সহজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি এইটা আসে তোমাদের পরীক্ষায়, সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 25 ডিগ্রি। দেখি সবাই মনে মনে টেস্ট করো। তাহলে আমাদের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 25 বললে আমাদের ক্ষুদ্রতম যখন বের করতে বলবে তখন আমরা কি করব, তখন আমরা 90 ডিগ্রির সাথে 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বিয়োগ দেব। 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বিয়োগ দিয়ে 2 দ্বারা ভাগ দেব। 25 ডিগ্রি বিয়োগ দিয়ে 2 দ্বারা ভাগ। আর যদি বড়টা বলতো তখন যোগ করতাম। বলো কে কি বলতেছিল, বলো। হ্যাঁ বলতেছিল কি, বলো। না স্যার কিছু না। যে আমাদের যখন ক্ষুদ্রতম কোণ বের করতে বলবে মনে রাখবা পার্থক্য, এই যে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য, দেখবে এটা প্রচুর এমসিকিউ তে আসছে। তোমাদের এখন কাজ হয়েছে বিকাল বেলা তোমরা কি কাজ করবা, এই যে তোমাদের বইয়ে গাইডের পিছনে দেখবা বোর্ডের যে এমসিকিউ গুলি আছে ওগুলি দেখবা বিকালে। বিকালে বসে বোর্ডের যত এমসিকিউ গুলি আসছে প্রত্যেকটার পিছনে ওগুলি মুনাফা দেখো, পরিমাপ দেখো। তোমরা বীজগণিত আগে দেখবা, যেহেতু বীজগণিত আমি বেশি আলোচনা করি নাই, তাহলে সন্ধ্যায় যখন ক্লাস নেব তখন আমি বীজগণিতটা ইচ্ছা করলে তোমাদের প্রবলেম থাকলে আলোচনা করে দিতে পারবো। ওকে, এই জন্য স্যার তোমরা স্যার বিকাল হ্যাঁ, বলো। স্যার বিকালে কি ক্লাস সন্ধ্যাবেলা নেবেন? কখন নিবেন ক্লাস? সন্ধ্যা ক্লাস সন্ধ্যা হবে ওই যে আগে কখন? টাইম ওই একটাই। 4টা থেকে 5টা স্যার সুরঞ্জিত স্যার নিবে। না 4টা থেকে বিকেলে স্যার আমি রাতে নিয়েন, বিকেলে নেব না ক্লাস, স্যার রাতে নিয়েন। আমি সন্ধ্যায় নেব, ঠিক আছে? ওকে স্যার। সন্ধ্যা স্যার সন্ধ্যা কয়টা নিবেন? সন্ধ্যায় ওই যে 7টা থেকে 7:45 9টা। 7:45 থেকে। 7:45 থেকে। ওকে, তাহলে ওকে সবাই ভালো স্যার। থাকো। আজকের জন্য এই পর্যন্ত।